তানভীর খুব জোরে সুভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজেও বেরিয়ে যায় ঘর থেকে। আর সুভা তখন চিৎকার করে বলে ওঠে, একটা মদঘোর মাতাল খুনির সাথে থাকা চাইতে মরা ভালো। রাত ৩টার কাছাকাছি আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। তানভীর সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই একটু চমকে যায় সে। তানভীর পিছনে ফিরে দেখতেই দেখতে পায় তার আব্বা। তানভীর বলে ওঠে, আপনি ঘুমাই নেই আব্বা? তামিম সরকার তখন তানভীরের সাথে ফ্লোরে বসে পড়ে। আর তামিম সরকার বলে ওঠে, সন্তানের চোখে ঘুম নেই, বাবা কিভাবে ঘুমায় বলেন? তানভীর আর কোনো কথা বলে না, চুপচাপ থাকে। তামিম সরকার বলে ওঠে, কি হয়েছে? তানভীর বলে ওঠে, কিছু না আব্বা। তামিম সরকার তখন তানভীরের মাথায় হাত দেয় আর বলে ওঠে, কি হয়েছে বাবাজান, আব্বাকে কিছু বলবে না? তানভীর বলে ওঠে, ও আমারে ভালোবাসে না আব্বা, একদম ভালোবাসে না আমারে। মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তানভীর। তানভীর ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে। তামিম সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীরের দিকে। না, এটা তো সেই ভয়ঙ্কর তানভীর নয়। আজকে তানভীর সরকার তো সম্পূর্ণ ভিন্ন মানুষ। তামিম সরকারও তার ছেলের পাশে শুয়ে পড়ে আর বলে ওঠে, যখন আপনার মাকে বিয়ে করি তার বয়স ছিল 20 আর আমার 29। তানভীর এবার হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায়। তখন তামিম সরকার বলে ওঠে, আপনার মাকে তুলে আনতে 150 জন নিয়ে গিয়েছিলাম। তানভীর একটু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে। নিজের বাবার এমন প্রেম কাহিনী শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সরাসরি শুনলে বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায়। ছেলের হাবভাব দেখে বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে। তাই লজ্জা এক পাশে রেখে ছেলের সাথে খোশ গল্পে মেতে ওঠে তামিম সরকার। বিয়ের পর তো আপনার আম্মা আমাকে দেখতেই পারতো না। আমি আমার আইসার চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ সে কুখ্যাত এমপি পুত্র তামিম সরকারকে নয়, তার সব অপকর্মগুলোকে ঘৃণা করত। একদিন বৃষ্টির রাতে আইসা বাড়ির ছাদে সম্পূর্ণভাবে ফিরছিল। আমি রীতিমতো তার পায়েও পড়েছিলাম ফিরিয়ে আনার জন্য। সে শর্ত দেয়, হয় ভালো মানুষ হও, না হয় তালাক দাও। তানভীরও চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে, যেমনটা ছোটবেলায় করতো, চুপচাপ গল্প শুনতো। সেভাবে তানভীর শুনতে লাগলো তার বাবার কথা। সেই মুহূর্তে আমি সব ছেড়ে দিয়ে তবা করি। সেদিন ঝড়ের রাতে আমার আয়সার জন্য অস্ত্র ছেড়েছিলাম, আজও ধরিনি। যেই তামিম সরকার ছিল সকলের ভয়ের কারণ, আজকে সে একজন নিরীহ মন্ত্রী। আজ আমি প্রধানমন্ত্রী, সেটা হয়েছিলাম আপনার মায়ের জন্য। আপনার মাই আমাকে প্রধানমন্ত্রী হতে বলেছিল। তানভীর বলে ওঠে, আপনি আমার আম্মারে খুব ভালোবাসেন তাই না আব্বাজান? তামিম সরকার বলে ওঠেন, খুব, এতটা যে এখনো ভয় লাগে আপনার আম্মাকে। যদি কোনো উল্টাপাল্টা কিছু করি আর আপনার আম্মা যদি আমাকে ছেড়ে চলে যায়। আর কোনো কথা বলে না তামিম সরকার, দুজনেই নিশ্চুপ হয়ে যায়। একজন আরেকজনের দিকে মুখের দিকে তাকিয়ে থাকে। দুজনের মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ নীরবতার পর তানভীর বলে ওঠে, আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে, আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে। কথাটা শুনেই তামিম সরকার জোরে একটা নিঃশ্বাস ফেলে। তারপর তানভীরের মাথায় হাত দেয় আর তানভীর বলে ওঠে, আমার কাছে আপনার থেকে আপন কেউ নেই আব্বা। আপনাকে বাঁচানোর জন্য তানভীর হাজারটা অস্ত্র নিয়ে ঘুরতে পারে। কথাটা শুনেই তামিম সরকারের চোখ ছলছল করে ওঠে। না সুখে নয়, বরং অত্যন্ত কষ্টে। তার যৌবনকালে পাপ হয়তো ছেলেরূপী ফিরে এসেছে তার কাছে। তামিম সরকার বলে ওঠেন, সুভার জন্য পরিবর্তন হতে পারবেন না? তানভীর তখন বলে ওঠে, আপনার জন্য জীবন দিতে পারবো আব্বা। তামিম সরকার বলে ওঠেন, ভালোবাসেন সুভাকে? তানভীর বলে ওঠে, ভীষণ। তামিম সরকার আর কোনো কথা না বলে ওঠে তানভীরকে, ঘরে যান তানভীর, রাত অনেক হলো। তানভীরও উঠে তার আব্বাকে উঠায়। তারপর দুজনে হাত ধরে নিচে নামতে থাকে। তামিম সরকারের ঘরে 3টা ঘর পরেই তানভীরের ঘর। অনেক রাত গেছে, তানভীরের জন্য জেগে জেগে কাটিয়ে দিতেন তামিম সরকার। তামিম সরকারের সবথেকে বড় আফসোস হয় 11 বছর আগে সেই 27 জানুয়ারি দিনটি। তানভীর তার আব্বাকে রুমে দিয়ে যাওয়ার পর বলে ওঠে তামিম সরকার, শুভরাত্রি বাবাজান। তানভীরও বলে ওঠে, শুভরাত্রি আব্বাজান। কথাটি বলে তানভীর চলে আসে নিজের রুমের দিকে, আর তামিম সরকার তাকিয়ে থাকে ছেলে যাওয়ার দিকে। তখন হঠাৎই কাঁধে কারো স্পর্শ অনুভব করতেই বুঝতে পারে এটা কার হাত। তখন তামিম সরকার বলে ওঠে, এখনো ঘুমাননি গিন্নি? আয়েশা বেগম বলে ওঠে, আপনাকে ছাড়া ঘুম হয়? আয়েশা বেগম বলে ওঠে, আমার পোলারে কি আগের মতো? আর কোনো কথাই বলে না। তখন তামিম সরকার বলে ওঠেন,
হবে গিন্নি, ভরসা রাখেন, ঠিক হবে। রাত প্রায় শেষের দিকে তানভীর রুমে প্রবেশ করে। ডিম লাইটে বিছানায় শুভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তানভীর দরজা লক করে শুভার পাশে বসে তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি, হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার। তানভীর পায়ের নিচ থেকে কম্বল নিয়ে শুভার গায়ে জড়িয়ে দেয় আর নিজেও পাশে শুয়ে পড়ে। তানভীর পাশে শুয়ে পড়তেই চোখ খুলে শুভা। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তানভীরে ঘুমার জন্য। তানভীর ঘুমালে শুভা উঠে পড়ে। তারপর তানভীরের পায়ে জুতো জোড়া খুলে ফেলে, ঘড়িও খুলে ফেলে আর স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয়। তার আর তানভীরের মাঝে কোলবালিশ রেখে দিয়ে একটা কম্বল নিয়ে তানভীরের শরীরে উঠিয়ে দেয়। তারপর চুপচাপ শুয়ে পড়ে। শুভা শুয়ে পড়তেই তানভীর চোখ বন্ধ করেই মুচকি হাসে। তারপর মাঝখান থেকে কম্বলটা সরিয়ে শুভার কোমর জড়িয়ে শুয়ে পড়ে। শুভা তানভীরের কথা শুনেও ঘুমানোর ভান ধরে থাকে, একদম নড়াচড়াও বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তানভীর শুভার সকালে ঘুম ভাঙতে বেশ দেরি হয়। প্রায় 10টার কাছাকাছি বেজে যায়। তানভীর ও শুভা তখনও ঘুমে। তানভীরের ঘুম একটু আলগা হতেই সে দেখে শুভা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে। এমনভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে যেন তানভীর নয়, তানভীর একটা কোলবালিশ। তানভীর তখন বিড়বিড় করে বলে ওঠে, আমার বুক তোমার জন্য খুবই নিরাপদ। তানভীরও না উঠে আবার শুভাকে ধরে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। এভাবে প্রায় 11টার কাছাকাছি যখন শুভার ঘুম ভাঙে, সে ভালোভাবে চোখ খুলে দেখে তানভীর তার খুব কাছে। শুভা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তানভীরের থেকে। এদিকে শুভা যতই তার হাত পা সরিয়ে আনার চেষ্টা করে, তানভীর ততই তাকে আরো কাছে ধরে। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় শুভার হাত পা নিয়ে। তানভীর এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায় আর বলে ওঠে, নড়ো না শুভা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। প্রত্যুত্তরে শুভা বলে ওঠে, আমাকে নিয়ে? তানভীর হুট করেই চোখ খুলে ফেলে আর বলে ওঠে, না, কিরিমি আপারে নিয়ে। কথাটা শুনেই শুভা রাগে চোখ বন্ধ করে ফেলে। তানভীরের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। শুভা উঠে যেতেই তানভীর তার হাত ধরে ফেলে। তানভীর তখন বলে ওঠে, তোমাকে একটা চুমা দেই? শুভা বলে ওঠে, জি। তানভীর তখন বলে ওঠে, থ্যাংক ইউ। তানভীর শুভার গাল ধরে খুব জোরে চুমু দেয়। শুভা তখন হতভম্ব হয়ে বলে ওঠে, পারমিশন কখন দিলাম? তানভীর তখন বলল, এই মাত্রই তো দিচ্ছ। মুসলমানের কিন্তু এক কথা। কথাটা বলেই তানভীর উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় আর শুভা তাদের ঘর গুছাতে থাকে। তখন হঠাৎ তানভীর ওয়াশরুম থেকে বলে ওঠে, শুভা, এই শুভা। তানভীর তো সচরাচর এভাবে ডাকে না শুভাকে। শুভা ভাবে হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে যায়। শুভা এদিকে ওদিকে তাকিয়ে তানভীরকে না দেখতে পেয়ে আরো ভিতরে চলে যায় ওয়াশরুমে। দেখে তানভীর ঝর্ণা নিচে উল্টো হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। শুভা তখন বলে ওঠে, জি। তানভীর তখন বলে ওঠে, পানি ছেড়ে দাও। তানভীর পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশেই বাটন আছে। সে নিজে না ছেড়ে শুভাকে ছাড়তে বলে। পাশে বাথটবটাও পানিতে ভরা। তানভীর তো তানভীরই, তাকে বোঝা এত সহজ নয়। শুভাও বুঝতে পারে না তানভীরের মতিগতি। সে তাই চুপচাপ তানভীরের পেছনে দাঁড়িয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে আসতে থাকে। শুভা আসতেই তানভীর তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালে চেপে ধরে। এদিকে শুভা কিছু বলতে গেলে তানভীর শুভার ঠোঁটে আঙুল রাখে, কোনো কথা বলতে দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তানভীর ও শুভা। তানভীরের দৃষ্টি এখন শুভার দিকে। শুভাও তানভীরের দিকে তাকিয়ে থাকে। আজ হয়তো আর শেষ রক্ষা হবেই না। তানভীর শুভার গালে কিস করতে থাকে, কখনো এ গালে, কখনো ও গালে, আবার কখনো কপালে। তানভীর কিস করতে করতে শুভার গলায় নেমে যায়। চোখ বন্ধ করে ফেলে শুভা। তানভীর শুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে। তারপর কাঁধে সমান তালে কিস করতে থাকে। তারপর শুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তানভীর বলে ওঠে, ইচ্ছে তো করছে একটা কাছাই তোকে বন্দি করে রাখি। শুভা তখন বলে ওঠে, আমি তো বন্দিই আছি। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, এটা তো কিছুই না শখের বউ। যতটা শখ করে তোকে বিয়ে করেছি, ততটা শখ করেই পুষে রাখবো। তানভীর শুভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয় আর বলে ওঠে, চল তাড়াতাড়ি পিঠ ঘষে দে। শুভা বলে ওঠে, আমি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, বিয়া কয়টা করছি আমি, স্বামী সেবা কর। শুভা একরাশ বিরক্ত নিয়ে তানভীরের পিঠ ঘষতে থাকে। তানভীর বলে ওঠে, ঠিক করে ঘষ শুভা। শুভার আগে খুব জোরে জোরে ঘষতে থাকে। তানভীর জোরে চিৎকার করে ওঠে, ছাল তুলে ফেলবি নাকি বেডি? তানভীরের হঠাৎ চিৎকারে শুভা ভয় পেয়ে যায়। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে তানভীরকে সরি বলে।
সুভার প্রচণ্ড মেজাজ গরম হয়ে যায়। তানভীর যে এত ঠান্ডা পানিতে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে টেরই পেত না শুভা। রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় শুভার। শুভা খুব রাগ নিয়েই তানভীরের পিঠ ঘষতে থাকে। শুভা যে হাত কাঁপছে সেটা তানভীর ঠিক টের পায়। এক পর্যায়ে তানভীর শুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়। তারপর শক্ত করে শুভার কোমর জাপটে ধরে। তানভীর বলে উঠল, আমারও তো বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে, আয় তোর সেবা করি। প্রতি উত্তরে শুভা বলে উঠল, মানে? তানভীর তখন বলল, চল তোর পিঠ ঘষে দেই। শুভা চিৎকার করে বলে ওঠে, না। এবার তানভীর বলে ওঠে, মানে তুই চাস না আমি বেহেশতে যাই? শুভা তখন বলে ওঠে, নামাজ কালাম করুন, ইমানদার হন, আমার পিঠ ঘষতে হবে না আপনাকে। তানভীর বেশ গর্ব করেই বলে ওঠে, আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবারে নামাজ পড়ি আমি। শুভা তখন বিড়বিড় করে বলে ওঠে, শুকর আলী। তানভীর তখন বলে ওঠে, কি কি কইলি তুই? শুভা তখন প্রতি উত্তরে বলে ওঠে, না আমি কিছুই বলিনি, ছাড়ুন প্লিজ। তানভীর তখন বলে ওঠে, তোকে তো ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে বল শুভা? শুভা আর কিছুই বলে না, চোখ নিচু করে ফেলে। তানভীর তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। দুজনেই প্রায় ভিজে একাকার হয়ে গিয়েছে। এভাবে বেশ 5-6 মিনিট নীরবতা চলে। তানভীর নীরবতা কাটিয়ে শুভার কানের কাছে মুখ নিয়ে যায় আর বলে ওঠে, এবারে নির্বাচনে জয়ী হলে গিফট হিসেবে আমি তোকে চাই, সম্পূর্ণভাবে তোকেই। কথাটা বলেই তানভীর শুভার গলায় কিস করে চুপচাপ চলে যায়। তারপর আবার পিছনে ফিরে বলে ওঠে, 8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য শুভা। কথাটা শুনেই শুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তানভীরকে আটকানো যে সহজ না সেটা শুভা ভালোভাবেই জানে। শুধু জানে না, খুব ভালো করেই জানে। তারই প্রমাণ রয়েছে নিজের বুকের উপরিভাগে দুটো গুলি। ব্যথা আর ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো এখনো স্পষ্ট। নির্বাচন হবে আর তানভীর জয়ী হবে না, এটা অসম্ভব। শুভাও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে শুভার অনুভব করে তার পিঠের ফিতাকেও একজন বেঁধে দিচ্ছে। তানভীরের ঘরে তানভীর ছাড়া যে আর কেউ থাকবে না এটা তার জানা, তাই শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তানভীর শুভার ফিতা বাঁধতে বাঁধতে বলে ওঠে, তুই কি মদ শুভা? তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? কথাটা বলেই তানভীর ভালোভাবে শুভার দিকে তাকায়। শাড়িটা ঠিকমতো কুচি ওঠেনি। তানভীর বলে ওঠে, শাড়ি পরতে পারিস না? শুভা তখন বলে ওঠে, হালকা পারি। শুভার কথাটা শুনে তানভীর শুভার পায়ের নিচে বসে পড়ে আর কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। এইদিকে লজ্জায় লাল হয়ে যায় শুভা। এটা কি করছে তানভীর? তানভীরের শুধু বাহানা লাগে শুভার কাছে আসার জন্য। তানভীর বলে ওঠে, তোকে বিয়ে করার আগে আমি অনেক কিছুই শিখে রেখেছিলাম, তুই আমার অনেক শখের বউ। শোভা কুচিগুলো নিয়ে তানভীরের হাত থেকে ফেলে দেয় আর বলে ওঠে, আমি করছি বাকিটা, আপনি যান। শোভার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তানভীর বেশ আনন্দ পায় আর বলে ওঠে তানভীর, কিছুদিন পর তোর সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি, প্রিপারেশন নিয়ে থাক শোভা। কথাটা বলেই তানভীরও সুন্দর মতো চলে যায় সেখান থেকে। এত লজ্জা দেওয়াও ঠিক নয় একদিনে। এদিকে শোভাও তাড়াতাড়ি করে কুচিগুলো গুজে ফেলে, তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে। শোভা যেতে দেখে তানভীর নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলতে থাকে। কথাগুলো শোভা দরজার আড়াল থেকে সবটাই শুনে। এক পর্যায়ে তানভীরের ফোনের কল আসতেই ফোনটা রিসিভ করে নিচে চলে যায় আর শোভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। তানভীরকে দেখা মাত্রই সাকিব বলে ওঠে, ভাই আজকে বহু দেরি করে আসতেছে কেন রে? তানভীর তখন বলে ওঠে, বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয়, তোরা বুঝবি না। তানভীরের কথা শুনে সাকিব মাহিরের দিকে তাকায়, কারণ তার জন্যই তো সাকিবের প্রেম অসম্পূর্ণ। এদিকে তানভীর কিছু না বলে চুপচাপ বাইরে চলে যেতে থাকে। তার সাথে তার পঞ্চপাণ্ডবও যায়, কিন্তু আজকে তানভীর তার খোলা জিপে না গিয়ে বাইরে চলে আসে সোজা। কলি সালাম দিয়ে ওঠে তানভীরকে, স্যার বলে ওঠে। তানভীর তখন বলে ওঠে, স্যার না, দুলাভাই ডাকো, সবার একমাত্র স্বামী আমি। কলি তখন আবার সালাম দিয়ে ওঠে আর বলে ওঠে, দুলাভাই। তানভীর তখন বলে ওঠে, এই সাকিব, ওদের আমার বউয়ের কাছে নিয়ে যা। সাকিব আর কালামানিক ও চুপচাপ দাঁড়িয়ে কলি আর কাকরির দিকে তাকিয়ে থাকে। তানভীর ভ্রুকুচকে তাকায়, তারপর তুড়ি মারে সাকিবের মুখের দিকে। সাথে সাথে দুজনের ধ্যান ফিরে। কলি কাকলি, সাকিব আর মানিক দুজন দুজনকে দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়। তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের। মাহির তখন বলে ওঠে, ভাই সাথে কালার বাচ্চা গেল কেন? তানভীর তখন বলে ওঠে,
মনে হইতেছে বাড়িতে খুশির খবর আসতেছে। এদিকে তানভীরের কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারল না মাহির, কিন্তু দুজনের মুখের মধ্যে যে ঘাপলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। তারা ঘরে প্রবেশ করতেই দেখে সুভার রান্নাঘরের দিকে যাচ্ছে। তখন কাকলি ডেকে ওঠে, শুভা। শুভা তাদের দেখা মাত্রই কলি কাকলি তাদের দিকে ছুটে আসে, আর শুভাও কলি কাকলির সামনে যায় আর জড়িয়ে ধরে তাদের। একটু হালকা করেই ধরে, কারণ শুভার বুকে ক্ষতটা একটু হলেও আছে। তাই শুভা তাদের ছেড়ে বলে ওঠে, তোরা এখানে? কাকলি তখন বলে ওঠে, দুলাভাই এখানে নিয়ে এসেছে। তখন শুভা বাইরের দিকে তাকিয়ে দেখে তানভীর ফোনে কারোর সাথে কথা বলছে। শুভা তখন তাদের বসায় হল রুমে, আর সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তানভীরের আম্মাও হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করলো কলি ও কাকলি, তাই এলাই আয়োজন করে তারা। এরকম আয়োজন কলি ও কাকলি এর আগে দেখেনি। তারা তানভীরের আম্মাকে সালাম দেয়। আয়শা তাদের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা সুভার ফ্রেন্ড? কাকলি তখন বলে ওঠে, জি ম্যাডাম। আয়শা বেগম বলে ওঠে, জি ম্যাডাম মানে কি? শুভা মাকে কি তোমরা ম্যাডাম ডাকতে? দুজনে একই সাথে মাথা নাড়ায় যে না। আয়শা বেগম বলে ওঠে, আমাকেও ডাকবে না, আন্টি ডাকবা। দুজনে আবার একসাথে মাথা নাড়ায়। আয়শা বেগম শুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে। তখন আয়শা বেগম বলে ওঠে, কি রে জোড়া বলদ, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে কেন? তখন মানিক বলে ওঠে, প্রেম বড় আম্মা। আয়শা বেগম বলে ওঠে, হ্যাঁ? মানিক আবার বলে ওঠে, মানে ফ্রেন্ড বড় আম্মা। ভাবি সাহেব ফ্রেন্ড আসছে তো তাই দাঁড়াই আছি, যদি কিছু লাগে। প্রতি উত্তরে সাকিবও বলে ওঠে, হ্যাঁ বড় আম্মা। আয়শা বেগম জোড়া বলদের মতিগতি খুব ভালো মতোই টের পায়। ছোট থেকে তানভীরের সাথে সাথে তাদেরও বড় করেছে সে। কোনো মেয়ে দেখলেই যে সাকিব আর মানেই ঘ্যাংলা হয়ে যায়, এটা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে তারা দুজনে অনেকবারই প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আসে না। সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। সাকিব তখন বলে ওঠে, আমাগো সুখ কেউ দেখিবার পারে না। মানিক তখন বলে ওঠে, প্রেমও হয় না। কথাগুলো বলতে বলতে জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তানভীর আর বাকি তিনজন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল। তাদের সাথে কোপা শামসুও দাঁড়িয়ে আছে। সাকিব আর মানিক গলা জড়াজড়ি করে বাইরে বেরিয়ে আস্তে আস্তে বলতে থাকে। সাকিব তখন বলে ওঠে, তিল মারবেন কোনখানে? মানিক তখন বলে ওঠে, কোপা শামসুর মাঝখানে। মানিক আর সাকিব এসেই স্লোগান দিতে থাকে। এই বলে 2 বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তানভীর নির্বাচনে দাঁড় করায়, আর তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকমই লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল। তাই মানিক আর সাকিব এই স্লোগানটি বের করে। তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারবেন কোনখানে? কোপা ভাইয়ের মাঝখানে। এই বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণ ভালো হয় শামসুও কিছু বলেনি। কিন্তু তারপর থেকে শামসু যতবারই জোড়া বড়দের সামনে পড়তো, তারা এই স্লোগান দিয়ে গাইতো। এদিকে তানভীর কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চ পাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তানভীর এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তানভীরের দিনটিই শুরু হয় না। তখন তানভীর নিজেকে সামলিয়ে বলে ওঠে, কয়ডারে কোপাইলি রে শামসু ভাই? শামসু তখন বলে ওঠে, আপাতত 2ডারে কোপামু, একটার নাম সাকিব আর একটার নাম মানিক। কথাটা শুনেই সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুর কাছে এসে বুকে সিরিয়ালদের নায়িকাদের মতো হালকা বাড়ি দেয়। আর সাকিব বলে ওঠে, উহ, দুষ্টু ছেলেদের মতো খালি রাগ করে। সাকিবের এমন মেয়েদের নকল করা অ্যাক্টিং দেখে তানভীর সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকিয়ে রাখতে পারে না। হো হো করে হাসতে থাকে প্রত্যেকে। তানভীর কিছুক্ষণ পর বলে ওঠে, আমার পরি কি করে রে? সাকিব তখন বলে ওঠে, বান্ধবীগো ধইরা কান্দাকাটি করে। তানভীরের চোয়াল শক্ত হয়ে আসে কথাটা শুনে। তানভীর আবার বলে ওঠে, সকলকে জয়ীরা ধরছে? সাকিব বলে ওঠে, হো, তিনজন রে ধরিয়েছে। তানভীর উঠে সোজা হনহনিয়ে ভিতরে আসতে থাকে। এদিকে কাকলি বলল, আচ্ছা শুভু, এখানে সবাই এমন পুরনো ঢাকার লোকদের মতো কথা কেন বলে? একদমই মনে হয় না এটা প্রধানমন্ত্রীর বাসভবন। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, আমার শাশুড়ি আম্মু পুরান ঢাকার মেয়ে, একদম খাঁটি। উনি সবাইকে নিজের শেখরের অস্তিত্ব ভুলতে দেয়নি। কথাটা শুনেই কাকলি বলে ওঠে, ও আচ্ছা। কলি বলে ওঠে আবার, শুভু, তোর গালে ওটা কি? কথাটা বলেই কলি সুভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল। ঠিক তখনই তানভীর ভেতরে আসে। দেখতে পায় সে ছাড়া অন্য কেউ সুভার গালে হাত দিচ্ছে। এটা খুব সহজে মানতে পারল না তানভীর।
ঘাড়ের রগটা একটু বেঁকে গেল তার। হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করতে লাগলো। এভাবে কয়েক মিনিট তানভীর দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভিতরে কিছু একটা হয়ে যাচ্ছিল। ঠিক কি হচ্ছে সেটা বুঝতে পারছিল না তানভীর। তানভীর এসে সোজা সুভার হাত ধরে দাঁড় করায় আর সুভাকে বলে ওঠে, একটু উপরে আসো, দরকার আছে। কথাটা বলেই তানভীর রীতিমতো হ্যাঁচকা টান দিয়েই নিয়ে যেতে লাগলো সুভাকে। তানভীরের এমন হঠাৎ আচরণ বুঝতে পারলো না সুভা। আজকে তো তেমন কিছু করেনি সে, আর না তানভীরের কথার অবাধ্য হয়েছে। সকাল অবধি তো তানভীরের মুড একদম ফুরফুরে ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? আর হঠাৎ সুভা কি করলো অজান্তেই? ভয়ে একদম ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল সুভা। তানভীরের এ কদিনে এত নরম ব্যবহারে খুনি তানভীরের অস্তিত্ব প্রায় ভুলতে বসেছিল সুভা। কিন্তু আজকে তানভীরের সেই চিরচেনা ভয়ঙ্কর রূপ দেখে ভিতর অবধি আঁতকে উঠল সুভার। ভয়ে হিমশীতল হয়ে যায় সুভার শরীর। তানভীর সুভার হাত এতটা জোরে ধরেছে যে সুভার চোখ পানিতে চিকচিক করছে। তানভীর সুভাকে নিয়ে রুমে প্রবেশ করে আর এক ঝটকায় ফেলে দেয় সুভাকে। তাল সামলাতে না পেরে সজোরে ফ্লোরে পড়ে যায় সুভা। বুকের ক্ষতটায় যেন একটু ব্যথা পেল। তানভীর দরজা লক করে সুভার হাত টেনে তুলে তাকে দাঁড় করিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর বড় মিররের সামনে দাঁড়ায় আর সুভাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের শরীরে আয়ত্তে নিয়ে আসে সুভার ছোট্ট দেহটাকে। আর তানভীর নিজের শরীরের ভার অর্ধেকটা ছেড়ে দেয় সুভার ওপর আর সুভাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। নড়াচড়া করার মতো স্পেস দেওয়া হয় না সুভাকে। তানভীরের শরীরে ওজনের ভার নিতে না পেরে সুভা হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস নিতেও যেন সমস্যা হয়, কিন্তু তানভীর তো তানভীরই, তাকে নাড়ানোর শক্তি সুভার নেই। তানভীর এবার সুভার গাল চেপে ধরে শক্ত করে আর এক হাত দিয়ে সুভার গাল ঘষতে থাকে। অনেকটা ক্রোধেই সুভার গাল ঘষতে থাকে তানভীর। খুব জোরে কেঁদে ওঠে সুভা, কিন্তু রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় বাইরের কোথাও ভেতরে প্রবেশ করে না আর ভেতরের কথা বাইরে প্রবেশ করে না। ফলে সুভা যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, তার কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না। সুভা অনেকবার চেষ্টা করে তানভীরকে বাধা দেওয়ার জন্য, কিন্তু এতে কোনো লাভই হয় না। সুভা কান্না আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয়। শরীরের স্কিনের তুলনায় মুখের অনেকটাই সেনসিটিভ হয়, যার ফলে হালকা কিছু ঘষলেও দাগ পড়ে। সেখানে এত জোরে জোরে ঘষার ফলে রক্ত বের হওয়াটা স্বাভাবিক। তানভীর এবার সুভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাস শক্ত করে ধরে মুখ পানিতে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর তানভীর সুভাকে উঠিয়ে মুখ মুছতে থাকে। তাতেও খুব ব্যথা পায় সুভা। ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় সুভার। সে তানভীরকে ধাক্কা দিয়ে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় তানভীরের গালে। কিছু সময়ের জন্য তানভীর নিশ্চুপ হয়ে যায়। কোনো অনুভূতিই বোঝা গেল না তানভীরের। সে কি রেগে গেল বা কতটা? হিংস্র বাঘের মতো তানভীর তাকায় সুভার দিকে। তারপর হঠাৎ সুভার হাত ধরে এক ঝটকা দিয়ে নিজের কাছে নিয়ে এসে কোলে তুলে নেয় সুভাকে। সুভা হাত পা ছড়িয়ে প্রচুর লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভই হয় না। তানভীর সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। সুভার দু হাত ঠেলে পিছনে যেতে যায়, কিন্তু তানভীর সুভার একটা পা ধরে টান দেয় আর নিজের শরীরে আয়ত্তে নিয়ে আসে সুভাকে। তারপর সমস্ত ভার ছেড়ে দেয় সুভার শরীরের ওপর। তারপর দুটো হাত দিয়ে সুভার হাত খুব শক্ত করে চেপে ধরে। তারপর সুভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয় তানভীর। সুভা ইচ্ছে করে তানভীরের ঠোঁটে কামড় দেওয়ারও চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তানভীর নিজের ক্রোধের আক্রোশ সম্পূর্ণ সুভার ঠোঁট দিয়ে মিটিয়ে ছাড়ে। এদিকে হাজার চেষ্টা করেও সুভা কোনোভাবেই ছাড়াতে পারে না তানভীরকে। এভাবে ঠিক কতক্ষণ তানভীর সুভাকে কিস করতে থাকে ঠিক জানা নেই সুভার। মিনিমাম 1 ঘন্টা কি তারও বেশি বলা চলে। তানভীরের সারা জীবনে জমিয়ে রাখা শখ বোধ হয় আজকে একেবারে বের করে দিয়েছে সুভার উপরে। হাত পা ছেড়ে দেয় সুভা। অবচেতন হয়ে পড়ে থাকে সে। তানভীরের সাথে যুদ্ধ করার শক্তি তার শেষ। কিছুক্ষণ পর তানভীরও থামে। সুভার বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে। এদিকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তানভীরের গালেও কিছুটা পানি যায়। মুখ তুলে তাকায় তানভীর। সুভার চোখ বন্ধ, কিন্তু পানি গড়িয়ে পড়ছে। পরক্ষণেই চোখ যায় সুভার ঠোঁটে। মৌমাছি কামড় দিলে যেমনটা ফুলে যায় ঠিক তেমনটাই ফুলে গেছে সুভার ঠোঁট, কিন্তু তারপরও তার পরীকে অসম্ভব সুন্দর লাগছিল। তানভীর মুচকি হেসে বলে ওঠে সুভাকে, এই হালকা পাতলা আদরে নিতে বললে হবে? এখনো তো কিছুই করিনি। ঘৃণায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় সুভা। তানভীর বলে ওঠে, আমার দিকে তাকাও পড়ি। সুভা তানভীরের কথা শোনে না, তাতে তানভীরের রাগ আরো বেড়ে যায়। তানভীর রেগে ধমকে ওঠে সুভাকে, তাকাইতে বলছি না? তানভীরের ধমকের সাথে সাথে সুভা তার দিকে তাকায়। সুভা তাকানোতে তানভীর বলে ওঠে, ঘৃণায় হোক আর ভালোবাসায় হোক, তোমার দৃষ্টিতে যেন শুধু আমিই থাকি। কথাটা বলেই তানভীর সরে যায় সুভার ওপর থেকে। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে আসে।
সুভা তখনও বিছানাতে ছিল। তানভীর সুভার বাহু ধরে খুব আলতো করে ওঠায় তাকে, তারপর সুভার গালে মেডিসিন লাগাতে থাকে। এদিকে সুভা ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। সে এখনো বুঝলো না যে তানভীর হঠাৎ করে এতটাই রেগে গেল কেন, আর এখানে তার দোষটা কোথায়। এদিকে তানভীর মেডিসিন লাগিয়ে দিয়ে নিজের হাতের আঙুল দিয়ে সুভার ঠোঁটে স্লাইড করতে থাকে আর বলতে থাকে, রাতে আর একটু আদর করে দিলে ঠোঁট একদম ঠিক হয়ে যাবে সুভা। কথাটা বলেই তানভীর চুপচাপ উঠে দরজার লক খুলে আবার চলে যায়, আর চলে যাওয়ার আগে সুভার দিকে একবার পিছন ফিরে তাকায় আর সুভার উদ্দেশ্যে বলে ওঠে, আমাকে অধৈর্য করে তুলো না রাতপুরি, 8 দিন তো দূরে থাক, 8 সেকেন্ডও সময় পাবে না। কথাটা বলেই তানভীর বের হয়ে চলে যায়, আর সুভা খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এমন নোংরা মানুষের সাথে কি থাকা যায়? তানভীর যদি সুভাকে সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত, তাহলে হয়তো সুভা বিনা বাক্যে তানভীরকে মেনে নিত, কিন্তু জোর করে ও না করার ভান ধরে সুভার ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করানোর পর তানভীরের প্রতি এক চিমটি পরিমাণে ভালোবাসা আসে না সুভার মনে। এদিকে তানভীর নিচে নেমে এসে সাকিব আর মানিককে আদেশ করে সুভার ফ্রেন্ডদের বাড়ি দিয়ে আসতে। একথাটা বলেই তানভীরও চলে যায় পার্টি অফিসে। সাকিব আর মানিক নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে কলি কাকলিকে বসিয়ে রোমান্টিক হিরোদের মতো বাড়ি দিয়ে আসতে। সাকিব মানিককে বলে ওঠে, এই মানিক, কলি যখনই আইবে তুই আমার নামে তারিফ করবি, তুই কইবি আমার নামে যে আমি এত সুন্দর কেন, আমার পেছনে অনেক মেয়ে পড়ে আছে। তখন মানিক বলে ওঠে, আর তুই আমার নামে তারিফ করবি কিন্তু কইবি আমার মতো নিষ্পাপ পোলা আরসিনগরে আর নেই, এত পরিষ্কার কেন আমার মন। কথাগুলো একে অপরকে বলে, আর সাকিব আর মানিক দুজনেই সুন্দর মতো ডায়লগগুলো মুখস্থ করে রাখে, যাতে এ যাত্রা মেয়ে পটিয়েই ছাড়ে। কিন্তু বাকি তিনজনও সে লুকিয়ে লুকিয়ে তাদের এসব কাণ্ড কারখানা দেখছিল, তা গুণাক্ষরও টের পায়নি তারা। আর তাদের তিনজনের মধ্যে মাহির বলে ওঠে, আমরা নারীহীন জীবন কাটামু আর ওরা গার্লফ্রেন্ডে চুমা খাইবো, এইটা কি মানা যায়? তখন রফিকও বলে ওঠে, একদম একদম। মাহির তখন বলে ওঠে, যে মৃদুটা আইলেই অ্যাটাক করবি। এদিকে কলি আর কাকলি তানভীরের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে। তারা অনেকক্ষণ সুভার জন্য দাঁড়িয়েছিল নিচে, কিন্তু সুভা নিচে না আসাতে তারা আর বেশি দেরি করেনি। তানভীর চলে যাওয়ার 20 মিনিট পরেই তারা বের হয়ে আসে, আর তাদের বের হতে দেখেই সাকিব আর মানিক দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে বিশ্বজয়কারী হাসি দেয়। যখনই কলি কাকলি কাছাকাছি এসে দাঁড়ায়, তখনই বাকি তিনজন এসে হাজির হয়, আর মাহির বলে ওঠে, কিরে সাকিব আর কালামানিক, আজকে কাউকে কি উড়ালি তোরা? কথাটা শুনেই কলি আর কাকলি ফিক করে হেসে দেয়, আর সাথে সাথে তারা মুখটা বন্ধ করে ফেলে। সাকিব আর মানিক দুজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কোনো রিয়াকশনই দেয় না। সাকিব ফট করে বলে ওঠে, কলি তুমি কিন্তু আমার। মানিক বলে ওঠে, আর কাকলি তুমি আমার। সাকিব আর মানিকের কথা শুনে কলি কাকলি ভ্রু কুচকে তাকায় তাদের দিকে। সাকিব তখন আবার বলে ওঠে, মানে তুমি আমার বাইকে আসো, আর কাকলি তুমি ওর বাইকে যাও। মানিকের গাড়িকে উদ্দেশ্য করে বলে ওঠে। কলি আর কাকলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। সাকিব আর মানিকও বাকি তিনজনকে দেখে প্রচুর ভাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেয়। রফিক তখন বলে ওঠে, দেখছোস মাহি দেখছোস, ওরা আমাকেও আগে মাইয়া পাইয়া গেল। মাহির তখন বলে ওঠে, ফাইটা যায় রে, বুকটা একদম ফাইটা যায়। বন্ধু যখন মেয়ে লইয়া আমাকে চোখের সামনে দিয়া বাইক লইয়া ভাইগা যায়, ফাইটা যায় রে, বুকটা ফাইটা যায়। এদিকে মাহিদের এমন অদ্ভুত গান শুনে মফিজ আর রফিক নিজেদের পায়ে স্যান্ডেল খুলে তার পিছনে দৌড় লাগায়। এত গরমে এরকম গান শুনলে কারই বা ভালো লাগে, রেগে যায় দুজনেই। এদিকে প্রায় 20 মিনিট সময় লাগে কলি আর কাকলিকে তাদের বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিতে, কিন্তু শুধু তো নামিয়ে দিলে হবে না, মেয়ে তো আর এমনি এমনি পড়বে না। সাকিব তখন বলে ওঠে, তোমরা একটু দাঁড়াও, আমরা এক্ষুনি আসতেছি। কথাটা বলেই জোড়া বলদ রাস্তার ধারেই দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে, আর কলি আর কাকলি সামনে ধরে। কলি আর কাকলি না না করে, যে বলে ভাইয়া আর লাগবে না, কিন্তু কে শুনে কার কথা। সাকিব কলির হাতে আর কাকলির হাতে আইসক্রিম তুলে দেয় মানিক। আইসক্রিম দিতে দিতে সাকিব বলে ওঠে, আরে নাও নাও, কত গরম। মানিক তখন বলে ওঠে, তোমরা এত সুন্দর, গরমে ঘামলে কেমন লাগে, নাও আইসক্রিমটা খাও। দুজনেই জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম তুলে দেয়। প্রথমে না করলেও পরে তারা নিয়ে নেয়। সাকিব বলে ওঠে, আবার কবে বের হবা? কলি তখন বলে ওঠে, আর তো বের হওয়া হবে না ভাইয়া। কলির কথা শুনে সাকিবের একটু মনটা খারাপ হয়, ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে। মনটা খারাপ করেই সাকিব বলে ওঠে, কেন বের হবে না কেন? কেউ কিছু বলেছে? আমারে কও খালি, এখনই উড়াইয়া দিতেছি। প্রতি উত্তরে কলি বলে ওঠে, না ভাইয়া, কেউ কিছুই বলেনি, আসলে আমাদের বিয়ে তো সামনে, তাই।
কথাটা শোনা মাত্রই সাকিব আর মানিক যেন এক মুহূর্তে বিশাল বড় ছ্যাঁকা খেয়ে গেল। সাকিব বলে উঠল, দুজনেরই একসাথে? কলি বলে ওঠে, জি ভাইয়া। কথাটা শুনেই সাকিব আর মানিক দুজন দুজনের দিকে তাকায়। তারপর নিজেদের আইসক্রিম নিজে দিতে সাকিব বলে ওঠে, আইসক্রিম ফেরত দে ঝেমড়ি। মানিকও বলে ওঠে, তুইও আইসক্রিম দে, ফেরত দে। আইসক্রিম দুটো নিয়ে যে যার মতো 22 টাকা দিয়ে চলে যায় সেখান থেকে। আর কলি আর কাকলি বোকার মতো রোদে দাঁড়িয়ে থাকে তাদের দিকে তাকিয়ে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, আইসক্রিম দিয়ে আবার নিয়ে গেল কেন, এটাই তারা বুঝে উঠতে পারল না। এদিকে সারা রাস্তা মুড প্রচন্ড খারাপ করে দুজন ফিরে এলো, এসেই পার্টি অফিসে চলে যায়। সবাই তখন সবেমাত্র আসছিল অফিসে। তাদের দেখা মাত্রই তারা দুজন দাঁড়িয়ে পড়ে। মাহি তখন বলে ওঠে, কি রে ভাইয়া, ভাইয়া থেকে ছাইয়া হলি? সাকিব তখন বলে ওঠে, যা সর বেটা, রাস্তা ছাড়। মানিক আর সাকিব একজন আরেকজনের গলা ধরে উপরে উঠতে থাকে, তাদের সাথে বাকিরাও উপরে উঠতে থাকে। উপরে আসতেই সকলের কানে জিনিস ভাঙার প্রচন্ড আওয়াজ আসে। সকলে তানভীরের কক্ষের সামনে দাঁড়ায়, কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছুই করতে পারে না, তানভীরকে একমাত্র ডাকা ছাড়া। কিছুক্ষণ আগে তানভীরের রাগ কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা, এমনকি সুবারও। তারপর সে এমন কিছু করবেই যাতে তানভীর তার উপরে নিজের আক্রোশ বের করে। তানভীর খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। কে এলো কে থামলো সেদিকে কোনো ধ্যানই নেই তার। পার্টি অফিসে এসেই তানভীর নিজের কক্ষে ঢুকে পড়ে। তারপর দরজা আঁটিয়ে টেবিলের উপর সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেয়। একটি হকি স্টিক দিয়ে সব কিছু ভাঙতে শুরু করে। এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে থাকে আর সিগারেটে ধোঁয়া উড়াতে থাকে। তানভীর বলে ওঠে, একটু ভালোবাসলে কি ক্ষতি হতো শুভা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? বর্তমান তানভীর কথাগুলো খুব জোরে জোরে বলতে থাকে, আর বাইরে সবাই দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। এই তানভীর যে একদম অচেনা, এই তানভীরের তো তারা চিনেই না। এদিকে তানভীর বাইরে বেরিয়ে এসে বলে ওঠে সবাইকে, বাংলাদেশের সবচেয়ে বেশ স্কিন ডাক্তারকে ধইরা নিয়ে আয়। তানভীরের কথাটা বলতে দেরি আর তার পঞ্চপাণ্ডবের কাজে নামতে দেরি হয় না। ততক্ষণে লোক আনিয়ে তানভীরের কক্ষ আবারও সুন্দর মতো সাজানো হয়। ততক্ষণ তানভীর কনফারেন্স রুমে বসে থাকে। 30 থেকে 45 মিনিট পর ডাক্তার নিয়ে হাজির হয় তারা। ডাক্তার সুন্দর মতো সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে। তানভীর ডাক্তারকে বলে ওঠে, কতদিন সময় লাগবে দাগরা যেতে? ডাক্তার প্রতি উত্তরে বলে ওঠে, 4 দিন স্যার। তানভীর বলে ওঠে, আবার জ্বলবে তাহলে? ডাক্তার বলে ওঠে, জি না স্যার। কথাটা শুনেই তানভীর উঠে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে নেয় আর বলে ওঠে, যদি বিন্দু পরিমাণে ও গাল জ্বলে তাহলে তোর পুরো শরীরে আগুন জ্বালিয়ে দেব। কথাটা বলেই তানভীর উঠে মেডিসিন নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তানভীরা বেরিয়ে যেতেই ডাক্তার নিজের রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে থাকে। তানভীরের মন যে পাছায় পড়ে আছে, কাজে কি মন লাগে? তানভীর চলে যাওয়ার পর তানভীরের মা সুভার রুমে আসে। সুভা তখন চুপচাপ খাটের এক পাশে বসেছিল। আয়েশা বেগম এসে সুভার মাথায় হাত রাখে। সুভাও ছলছল নয়নে তাকায় তার দিকে, তারপর তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আয়েশা বেগম সুভাকে বলে ওঠে, গালে কি খুব জ্বলছে মা? প্রতি উত্তরে সুভা কোনো কথাই বলে না, শুধু মাথা নাড়িয়ে করে। আয়েশা বেগম নিচ থেকে বরফ আনিয়ে নেয় আর তারপর আস্তে আস্তে সুভার গালে ঘষতে থাকে। আয়েশা বেগম বলে ওঠে, আমার ছেলেটা তোমার জন্য পাগল সুভা। সুভা কোনো প্রতি উত্তর করে না, চুপচাপ বসে থাকে। আয়েশা বেগম হতাশ হয়ে বলে ওঠে, আমার বাজান এমন ছিল না জানো, খুবই নম্র ভদ্র ছিল আমার সোনাটা, কখনো বড়দের মুখের উপরে কথাও বলেনি সে। আর আজকে দেখো প্রতিদিন লাশের বন্যা ফালাইতেছে। শোভা বলে ওঠে, আপনারা ওনাকে কেন বাধা দিচ্ছেন না? আয়েশা বেগম বলে ওঠে প্রতি উত্তরে, তানভীর এ পথে আমাদের জন্যই গেছে। আয়েশা বেগমের কথা শুনে শোভার চোখ বড় বড় হয়ে যায়। বাবা মার জন্য সন্তান খুনি হয় এটা তার জানা ছিল না। আয়েশা বেগম শোভার হাত ধরে বলে ওঠে, তোমার কাছে একটা অনুরোধ করব মা। শোভা বলে ওঠে, আপনি আমার মা হন, অনুরোধ কেন করছেন? আদেশ করুন। আয়েশা বেগম বলে ওঠে, আমার ছেলেকে তুমি আগলে রাখবে? শোভা মুখ চুপসে যায়। এটা তো সত্যি যে তানভীরকে জমের মতো ভয় পায় শোভা, সে তার থেকে মুক্তি চায়, তাহলে আগলে রাখবে কিভাবে? আয়েশা বেগম আবার বলে ওঠে, বউ পারে না এমন কোনো কাজই নেই, আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি শোভা, প্লিজ। কথাটা বলে আয়েশা সরকার এবার কান্নায় ভেঙে পড়ে আর বলে ওঠে, তুমি ছাড়া যে এখন আমার আর কোনো উপায় নাই শোভা, আমি তোমার পায়ে। আয়েশা বেগম পায়ে হাত দিতে চায়, শোভা চট করে ধরে ফেলে আর বলে ওঠে, ছি ছি মা, কি করছেন এগুলো? আয়েশা বেগম আবার বলে ওঠে, আমার পোলারে তুমি ফিরে দাও শোভা। একজন মা যে তার সন্তানের জন্য কতটা নিচু হতে পারে সেটা আয়েশা সরকারকে দেখলে বোঝা যায়। শোভা এবার বলে ওঠে, আমি কথা দিচ্ছি
আয়েশা বেগম বলে ওঠে, সত্যি তো মা? শুভা আবার বলে ওঠে, জি। রাত এখন 12টার কাছাকাছি। শুভা ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় বসেছিল, আর তখনই তানভীর রুমে প্রবেশ করে। অন্যমনস্ক থাকায় তানভীর যে এসেছে রুমে সেটা শুভা লক্ষ্যই করেনি। তানভীর রুমে ঢুকেই দেখে একটি জলজান্ত পরী তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে। শুকনো ঢোকিলে তানভীর আর বিড়বিড় করে বলতে থাকে বুকে হাত দিয়ে, এত সুন্দর মেয়ে কেন আমার বউ? আজকে মনে হয় আবার হার্ট অ্যাটাক হবে আমার। কথাগুলো বলে চুপচাপ এসে তানভীর শুভার গা ঘেঁষে বসে পড়ে। তানভীর বসতেই শুভা একটু নড়ে চড়ে বসে। তানভীর এবার সুন্দর মতো করে মলমটা বের করে শুভার গালে লাগাতে শুরু করে। থেকে থেকে ফুঁয়ো দেয়। তানভীর বলে ওঠে, সরি। শুভা চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়। একেই বলে জুতো মেরে গরু দান। শুভাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তানভীর বলে ওঠে, তোমার আশেপাশে কেউ থাকলে না আমার মাথা ঠিক থাকে না, তাই সকাল। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, কিন্তু কলি তো মেয়ে ছিল। তাহলে? তানভীর তখন বলে ওঠে, তাও আমার হিংসা হয়েছিল। আমার বউ আমি ছুঁইলাম না, অন্যরা গাল ধরে ফেললো। শুভা এবার হতাশ হয়ে বলে উঠল, একজন মেয়ে ধরেছিল গাল, এতেও আপনার সমস্যা? তানভীর তখন বলে ওঠে, ছেলে মেয়ে বুঝি না, শুধু তুমি আমার। শুভা বলে ওঠে, আপনি তো সাইকো হিংসুটের থেকেও খারাপ। প্রতি উত্তরে তানভীর বলে উঠল, কেন? আমি কি আমার বউকে জীবন্ত কবর দিচ্ছি নাকি? প্রতি উত্তরে শুভা কোনো কথা না বলে শুভা তার বুক থেকে একটু আঁচলটা সরিয়ে গুলি লাগা চিহ্নটা দেখায়। তানভীর দেখেই সেটা বলে ওঠে, আরে ওটা তো আমি রাগে গুলি মারছিলাম শুভা, মন থেকে তো মারি নাই। তানভীরের কথা শুনে শুভা খানিকটা বলদের মতো তাকিয়ে থাকে তানভীরের দিকে। মন থেকে মারেনি, তাতেই দুটো? মারলে না জানি কয়টা খেতে হতো তাকে। তানভীর ফু দিয়ে মলম লাগাতে লাগাতে শুভার খুব কাছে চলে আসে। এতটা কাছে যে শুভা তানভীরের নিঃশ্বাস অনুভব করতে পারছিল। গলাটা শুকিয়ে আছে শুভার। তানভীর যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর দেখতে তা শুভা কখনোই অস্বীকার করে না। তানভীরের কাছে এলে শুভার ভেতরেও একটা চাহিদা কাজ করে তাকে কাছে পাওয়ার। কিন্তু তানভীরের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বারবার শুভা নিজের অনুভূতি দাবিয়ে রাখে। শুভা নিজেকে সামলিয়ে বলে ওঠে তানভীরকে, হাতে কি হয়েছে? তানভীর বলে ওঠে, এমনি কেটে গেছে। শুভা তখন বলে ওঠে, এমনিও হাত কাটে? কথাটা বলেই শুভা উঠে ফার্স্ট এড বক্স বের করে তারপর সুন্দর মতো তানভীরের হাত ড্রেসিং করতে থাকে। তানভীরও চুপচাপ বসে থাকে। শুভা তখন বলে ওঠে, আমাকে মেরে যদি নিজেকে কষ্ট দেন তাহলে মেরে লাভটা কি? তানভীর শুভার গাল ধরে মুখটা উপরে তোলে আর বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি শুভা, খুব ভালোবাসি। শুভা আর কোনো কথা না বাড়িয়ে তানভীরের হাত নিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর ফার্স্ট এড বক্স রেখে পাশে শুয়ে পড়ে। তখন তানভীর একটা বালিশ নিয়ে সোফাতে যেতে থাকে। শুভা তখন বলে ওঠে, ঘুমাবেন না? তানভীর তখন বলে ওঠে, আমি সোফায় ঘুমাইতাছি, তুই ওইখানে ঘুমা। শুভা কিছুক্ষণ চুপ থেকে আবার শুয়ে পড়ে। শুভা বলে ওঠে আবার, বিছানা অনেক বড়, শুয়ে পড়ুন। কথাটা বলতে দেরি শুভার। তানভীর বেহায়ার মতো শুতে দেরি নেই। তানভীর লাইটটা অফ করে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না। এদিকে শুভাও চুপচাপ শুয়ে থাকে, ঘুমায় না। তানভীর শুভা আজকে নিশ্চুপ, নেই কোনো কথা, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও চলছে উত্তেজনা, কাছে পাওয়ার টান। তানভীর না ঘুমিয়ে উপরের দিকে তাকিয়ে থাকে, শুভাও উপরের দিকে তাকিয়ে থাকে। তানভীর একটু পর লক্ষ্য করে তাদের মাঝে যে কোলবালিশটি থাকে সেটা আজ নেই, যেটা একটু আগেও ছিল। তানভীর শুভার দিকে তাকাতেই দেখে শুভা ঘুমায়নি। তানভীর বলে ওঠে, ঘুমাবে না পড়ি? শুভা বলে ওঠে প্রতি উত্তরে, আপনি ঘুমাবেন না? তানভীর তখন বলে ওঠে, এত হট মেয়ে কাছে থাকলে ঘুম কি আর হবে? 19 করতে মন চাই যে। কথাটা শুনেই শুভা লজ্জায় চোখটা বন্ধ করে ফেলে। যদিও অন্ধকারে তার মুখশ্রী দেখা যাচ্ছে না, তাও সে নিজের চোখ খোলা রাখতে পারে না। শুভা তখন তানভীরকে বলে ওঠে, তানভীর সরকারের মুখে এসব একদম অন্যরকম লাগে। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, আমার মধ্যে রোমাঞ্চ ভরপুর, একবার শুধু সুযোগ দিয়ে দেখো, 3 দিন বিছানা থেকে উঠতেই পারবে না। শুভা আর কিছু না বলে চাদর নিয়ে নিজের মাথা অব্দি ঠেকে নেয়। আর তানভীরও সুযোগ পেয়ে একপাশে চাদরটা সরিয়ে নিজেও ঢুকে পড়ে ভেতরে। তানভীর শুভার একদম কাছাকাছি চলে আসে। এদিকে শুভাও তানভীর দিকে শুয়ে থাকে। তখন তানভীর বলে ওঠে, কবে ধরা দিবা? শুভা তখন বলে ওঠে, যেদিন আপনার শরীর থেকে মদের ঘ্রাণ আসবে না। কথাটা শুনেই তানভীর চাদর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। শুভাও উঠে বসে। সে কি কোনো ভুল কিছু বলল? তানভীর কি খুব বেশি রাগ করলো তার কথায়? এভাবে হুট করে চলে গেল কেন সে? শুভা উঠে দাঁড়িয়ে ডিম লাইট অন করে আর বিছানায় এক পাশে যেয়ে বসে। আজকে সত্যিই খুব খারাপ লাগলো তার।
তানভীর এত কাছে এসেও চলে গেল। ঠিক 15 মিনিটের মাথায় তানভীর তোয়ালা দিয়ে মাথা মুছতে মুছতে এসে সুভার সামনে এসে দাঁড়ায়। হালকা নীল আলোয় তানভীরের উদম শরীর আরো মোহনীয় লাগছিল সুভার কাছে। এদিকে তানভীরের চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল তানভীরের পুরো মুখে। সুভা তানভীরের পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্ম নজরে তাকায়। তানভীর আসলেই অনেক সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা ছেলেদের সৌন্দর্য বোধ হয় এমনিই হয়, আকর্ষণীয়। তানভীর বলে ওঠে, এখন তো আর গন্ধ নেই। সুভা উঠে দাঁড়ায়, তানভীরের শরীর ঘেঁষে, তারপর হাত দিয়ে জিম করা শরীরে আপোষগুলোকে হাত রাখে। আর সুভা বলে ওঠে, এত রাতে আমার কাছে আসার জন্য গোসল করলেন? এদিকে তানভীরও সুভার ঠোঁটে হালকা স্লাইড করতে থাকে ক্রমশ। আর বলে ওঠে তানভীর, যদি ভেতরটা দেখানো যেত পড়ি তবে তুমি দেখতে পারতে কতটা জায়গা নিয়ে আরাম করে বসে আছো তুমি। তানভীরের কথা শুনে সুভাও এগিয়ে আসতে থাকে তানভীরের দিকে, নিজেকে বিলীন করতে। আর সুভা একজন আরেকজনের মাঝে বিলীন হতে যাচ্ছিল। ঠিক সেই সময় তানভীরের দরজায় বেল বেজে ওঠে। শুধু একবার নয়, একসাথে অনেকবার। তানভীরের দরজায় সচরাচর কেউ এভাবে বেল বাজায় না, দরকার ছাড়া। তানভীর দরজার কাছে যায় আর সুভাও লাইট অন করে। দরজা খুলতেই আয়েশা বেগম বলে ওঠে, তানভীর। তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, কি হয়েছে আম্মা? চিন্তিত মুখে আয়েশা বেগম বলে ওঠে, সুভার ভাই কেমন যেন করছে। ভাইয়ের কথা শুনেই সুভা দৌড়ে চলে যায় তার রুমে। সাথে তানভীরও ও আয়েশা বেগমও ছিল। তখন তামিম সরকার সেই রুমে উপস্থিত ছিল। অক্সিজেন মাস্ক লাগানো তার ভাইয়ের মুখে, খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সুভা তার ভাইয়ের কাছে গিয়েই খুব ভেঙে পড়ে আর কান্না করতে করতে সুভা বলে ওঠে, হঠাৎ এমন হওয়ার কারণ কি? তানভীর তখন বলে ওঠে, মাইন্ড অ্যাটাক, এখনই হসপিটালে নিতে হবে। তানভীর সুভার ভাইকে দু হাতে তুলে তাড়াতাড়ি নিয়ে যেতে থাকে। এই মুহূর্তে তার ইমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার। তানভীর খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায় আর সুভাদের গাড়ি পৌঁছায় 20 মিনিট পর। সারা রাস্তা আয়েশা বেগম সুভাকে খুব সান্ত্বনা দেয়। সুভার নিজের বলতে এখন শুধু একটা ভাই আছে, তাও এত ক্রিটিক্যাল কন্ডিশনে। সুভা নিজের কলিজা হাতে নিয়ে হসপিটালে পৌঁছায় আর দোয়া করতে থাকে যেন কোনো রকম বিপদ না হয় তার ভাইয়ের। হসপিটালে পৌঁছে সুভা দেখে তানভীর ইমার্জেন্সি রুমের বাইরে উদম গায়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভাই ট্রিটমেন্টও শুরু করা হয়ে গিয়েছে। সুভা আসতেই তানভীর তার কাছে যায় আর সুভাকে বলে ওঠে, চিন্তা কইরো না পড়ি, শালা ভাই ঠিক হয়ে যাবে। সুভা কোনো কথা না বলে তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তানভীরও সুভার মাথায় হাত বুলাতে থাকে। তামিম সরকার ও আয়েশা বেগম তাদের সামনেই ছিল, কিন্তু সুভা তানভীরের এমন ব্যক্তিগত মুহূর্তে তারা থাকতে চায়নি বেশিক্ষণ, তাই দুজনেই অন্যদিকে চলে যায়। আর তানভীরের পঞ্চপাণ্ডবও যে যার মতো এই কেবিন তো ওই কেবিনের সামনে এসে দাঁড়ায়। সুভা কান্না করতে করতে বলে ওঠে, ভাই না থাকলে আমার আর নিজের বলতে কেউ থাকবে না তানভীর। তানভীর কোনো কথা না বলে সুভার মাথায় হাত বুলাতে থাকে পরম যত্ন সহকারে আর বলতে থাকে সুভার উদ্দেশ্যে, তোমার স্বামী এখনো মরে নাই সকাল, তোমার অভিভাবক এখনো জীবিত। তানভীর সুভাকে বসায় একটা চেয়ারে আর নিজেও পাশে বসে পড়ে। তানভীর লক্ষ্য করে সুভার শরীরে শুধু নাইটি পরা, কোনো ওড়না বা অন্য কিছু নেই। তানভীর তখন সুভাকে উদ্দেশ্য করে বলে ওঠে, পড়ি তুমি একটু বসো, আমি এখনই আসছি। কথাটা বলেই তানভীর উঠে তার পঞ্চপাণ্ডবের কল লাগায়। কল করার সাথে সাথে তারা এসে হাজির হয়। তখন সাকিব বলে ওঠে, ভাই কিছু বলবেন? তানভীর তখন বলে ওঠে, যতদিন আমার বউ এই হসপিটালে আছে ততদিন বাকি সবার জন্য এই হসপিটাল নিষিদ্ধ। পাশের হসপিটালে সমস্ত কিছু ফ্রি করে দেয় তানভীর, সব খরচ তানভীর সরকার দিবে বলে জানিয়ে দেয়। এই হসপিটালে যেন কেউ না আসে। তানভীর নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কাজে লেগে পড়ে আর তানভীর সুভার কাছে যায়। এদিকে সাকিব বেরিয়ে আসলে মাহির বলে ওঠে, কিরে সাকিব বা, তুই এত হাসতাচোস খেলা? সাকিব তখন বলে ওঠে, আরে কোচ নাহা, একটুকুর জন্য আমার পুমকি বেঁচে গেছে। মাহির সহ সকলে অবাক দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। সাকিব বলে ওঠে, ভাই যেদিন লাল রং নিষিদ্ধ করেছিল ওই দিন আমি লাল কালারের পরেছিলাম, ভাই জানলে আমার পুমকির হাল তুলে রোদে দিত। সাকিবের কথা শুনে হাসতে হাসতে মাটিতে বসে পড়ে সবাই, এর জন্য এত ভয়ে ছিল সেদিন। এদিকে তানভীর এসে সুভার পাশে বসে পড়ে। তানভীর বসতেই সুভা লক্ষ্য করে নার্সগুলো তানভীরকে দেখে মুচকি মুচকি করে হেসে ভিতরে যাচ্ছে। সুভা রেগে বলে ওঠে তানভীরকে, আপনার কি অনেক বেশি গরম লাগছে? সুভা হঠাৎ এত ঝাঁজ কথার অর্থ বুঝতে পারে না তানভীর। তানভীর বলে ওঠে, না পড়ি, কেন? সুভা আবার বলে ওঠে, এভাবে উদম শরীরে ঘুরে বেড়াচ্ছেন কেন তাহলে? সুভার কথা শুনে তানভীর এক পলক নিজের দিকে তাকায়। আসলেই তো ট্রাউজার ছাড়া তেমন কিছুই নেই তো তার শরীরে। তানভীর তখন সুভার উদ্দেশ্যে বলে ওঠে,
ভাই মরতাছে এদিকে আর জামাইয়ের শরীরে নজর দিয়ে বেড়াচ্ছ, লজ্জা করে না ঝেমরি? শুভা তখন রেগে বলে ওঠে, লজ্জাহীন মানুষের মুখে লজ্জার কথা মানায় না, শয়তান সরকার। খানিকটা ব্যঙ্গ করেই তানভীরকে কথাগুলো বলল শুভা। তানভীর শুভার গা ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। তানভীর বলে ওঠে, হোয়াই সো জেলাস মিস্টার সরকার? শুভা বলে ওঠে প্রতি উত্তরে, আই এম নট। তানভীর মুচকি হেসে বলে ওঠে, নাটক কম করো পরি, তুমি যে জ্বলতাছো ওইটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে হসপিটালে। তানভীর উদম শরীরে আছে সেটা দোষের নয়, কিন্তু শুভা একটু নাইটি স্যুট পরে আছে বলে এটাই অনেক দোষের। তানভীরের ভাষ্যমতে কেন সে ওড়না নিল না, আর শুভার ভাষ্যমতে কেন তানভীর টি শার্ট পরলো না। তানভীর বলে ওঠে, শোনো বউ, মানুষ দোষ আর পাছা কখনো নিজেরটা দেখে না, সবসময় অন্যটা দেখে। তানভীরের এই লজিকবিহীন কথা যেন শুভাকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল। তার শুভা ভালোভাবেই বুঝতে পারে। শুভা বলে ওঠে, তার জলজান্ত প্রমাণ তো আপনি নিজেই। তানভীর ভ্রুকুচকে শুভার মুখের দিকে তাকায় আর মুখ শক্ত করে ফেলে। মনে মনে বলে, না, ঘরের বউয়ের কাছে হারলে চলবে না। একটা একরক্তি মেয়ের কাছে তানভীর সরকার হেরে যাবে, প্রশ্নই আসে না। তানভীর মনে মনে একথা ভেবে মনে মনে বলে ওঠে, এমন কিছু একটা বলতে হবে যেন পরের কাউন্টারে বলার মতো শুভার কাছে কিছু না থাকে। এদিকে শুভা চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকিয়ে থাকে তার প্রতি উত্তরের জন্য। তা দেখে তানভীর বলে ওঠে, বেডি মানুষ এত শয়তান? তানভীর যে শুভাকে কাউন্টারে হারানোর জন্য লজিকবিহীন কথা বলবে সেটা শুভা জানতো, কিন্তু তাকে যে শয়তান বলবে এটা সে কল্পনাও করেনি। তানভীরের কথায় শুভা এতটা রাগ করে যে সে রীতিমতো অন্যদিকে যাওয়ার জন্য রওনা দেয়। তানভীরও বুঝতে পারে বউ যতই ছোট হোক না কেন তেজ থাকবেই। বউ জিনিসটাই তেজে ভরা। তাদের উচ্চতা বা বয়স কোনো ম্যাটারই করে না। নিজেদের রাগ এবং জেদে এমপি মন্ত্রীদের কোনো কিছুই করার থাকে না। তানভীর লক্ষ্য করে শুভা প্রচন্ড রাগ নিয়ে যাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তানভীর বুঝতে পারে প্রেম শুরু হতে না হতেই শেষের পথে। তানভীর কোনো উপায় না পেয়ে খুব জোরে ডেকে ওঠে শুভার নাম ধরে, কিন্তু কোনো সাড়া পায় না। পরক্ষণে তানভীর বসে পড়ে জোরে জোরে বলতে থাকে, ওই দিকে মোরা লাথের আত্মা ঘুরে বেড়াইতেছে, যাও একটু কোলাকুলি করে আসো। কথাটা শুনেই থমকে যায় শুভার কদম। এমনিতেও শুভার ভূতে তেমন ভয় পায় না, কিন্তু এত রাতে ফাঁকা হসপিটালে না চাইতেও ভয় লাগছে তার খুব। কিন্তু তানভীরের সামনে তো দমে গেলে চলবে না। যেমন জামাই তেমন বউ, ইগোর দিক থেকে কেউ কারোর চেয়ে কোনো অংশে কম না। শুভা উল্টো পা ফিরে তানভীরের দিকে ঘুরে আসে আর একদম মুখ বরাবর দাঁড়ায়। আর শুভা বলে ওঠে, আপনার মতো রাক্ষসের সাথে সংসার করে যাচ্ছি, লাশ আর কি ব্যাপার? তানভীর উঠে সোজা শুভার সামনাসামনি দাঁড়ায়। তানভীর শুভার থেকে একটু লম্বা হয় শুভা শুকনো ঢোক গিলে। যদি তাকে তুলে আছাড় মারে সে তো মাটিতেই ঢুকে যাবে, কিন্তু তানভীরকে তো বুঝতে দেওয়া যাবে না যে তার ভিতরে কি চলছে। তাই শুভাও বেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়ে আর তানভীরের থেকে নিজের উচ্চতা বেশি করতে চায়, কিন্তু বেশি না হয়ে বরাবর সমান উচ্চতা হয় দুজনের। তানভীর শুভার এমন কাণ্ড দেখে রীতিমতো খুব কষ্ট করে হাসিটা থামিয়ে রাখে আর শুভাকে বলে ওঠে, তানভীর, আমাকে বললেই তো হতো, কোলে নিতাম, বেঞ্চে ওঠার কি দরকার? শুভা ভেবেছিল তানভীর এমন কিছু বলবে যেটা শুনলে তার রাগে রক্ত টকবক করবে, কিন্তু তানভীরের এমন ফ্লাইং দেখে শুভার মুখের নকশাও পরিবর্তন হয়ে যায় আর শুভা বলে ওঠে, আপনার কোলে কে উঠবে? তানভীর শুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে ধরে শুভাকে। শুভাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, তানভীরের গলায় হাত রাখে। তানভীর তখন বলে ওঠে, উঠবা উঠবা, শুধু কোলে না, আরো কত জায়গা। তানভীর পুরো কথা শেষ করার আগেই শুভা তার মুখটা চেপে ধরে। শুভা তানভীরের মুখ ধরার সাথে সাথে তানভীর খুব শক্ত করে তার হাতে চুমু দেয় আর শুভাও সাথে সাথে নিজের হাত সরিয়ে নিয়ে এসে হাতটা নেশে মুছতে থাকে আর বলে ওঠে, এত নির্লজ্জ কেন আপনি? তানভীর তখন বলে ওঠে, একবার ধরা দিয়ে দেখো, নির্লজ্জতার শেষ সীমানা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তানভীরের এই লাগামহীন কথার জন্য দমে যায় শুভা, কিন্তু তানভীরের দৃষ্টি কমে না। সে তার চোখ দিয়ে গিলে খাচ্ছিল শুভাকে রীতিমতো। শুভার গলা দিয়ে কোনো শব্দই বের হতে চাচ্ছিল না। ভেতর থেকে পঞ্চ ইন্দ্রিয় যেন তানভীরের ডাকে সাড়া দিতে চাচ্ছিল। শুভা বলে ওঠে, এটা হসপিটাল তানভীর। তানভীর তখন বলে ওঠে, বেড ফাঁকা আছে পরি। একবারে চুপ হয়ে যায় শুভা। তানভীরকে ঘাটানো মানে ইজ্জতের ফালুদা করে ফেলা। হসপিটালেই সে উল্টাপাল্টা কিছু করে বসবে, সেটা তানভীরের হাব ভাব দেখলেই বোঝা যায়। তানভীর শুভার মুখ বরাবর নিজের মুখটা আনতেই তার কানে পরিচিত কণ্ঠস্বর ভেসে ওঠে। আয়েশা বেগম তখন বলে ওঠে, বাবা যান। আয়েশা বেগমের ডাক শুনে তানভীর শুভা যে যার মতো আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে আর তানভীর শুভার কোমর ধরে তাকে নিচে নামায় আর তার চুল ঠিক করে দেয়।
সুভা তখন বলে ওঠে, আমি ঠিক করছি। তানভীর তখন বলে ওঠে, ঝেমরি রোমান্সে ফালুদা করিস না। সুভা আর কি বলবে, তানভীর সরকার যে এত ঠোঁটকাটা সেটা তাকে দেখলে কেউ বলতেই পারবে না। সুভাও ভেবেছিল তাই। আয়েশা বেগম তাদের কাছে চলে আসে, সাথে তামিম সরকারও। তখন তানভীর বলে ওঠে, জি আম্মা। আয়েশা বেগম বলে ওঠে, আমি এখানে সুভার কাছে আছি, তুমি আর কর্তা বাড়ি যাও। আয়েশা বেগমের কথা শুনে তানভীর এবং তামিম সরকার যে যার মুখের দিকে তাকায়। আর তামিম সরকার বলে ওঠেন, গিন্নি আপনি আর শুভা মা বাড়িতে যান, আমরা দুই বাপ বেটা আছি এখানে। তানভীর তখন বলে ওঠে, আমি আছি আম্মা, কোনো সমস্যা নেই, আপনি আর বাবা যান, বাড়ি যান। আয়েশা বেগম বাপ বেটার দিকে একটু রাগে চোখে তাকায় আর বলে ওঠে, মানতাছি আমরা সুন্দরী, তাই বলে 24 ঘন্টা আঁচল ধরে থাকতে হবে? তামিম সরকার প্রতি উত্তরে বলে ওঠেন, কিন্তু গিন্নি। আয়েশা বেগম বলে ওঠেন, কর্তা। তামিম সরকার হেরে গিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। আয়েশা বেগম রীতিমতো জোর করে থেকে যায়। তানভীরও থেকে যায়, শুধু তামিম সরকার বাড়ি চলে যায়। তানভীর জোর করে তামিম সরকারকে বাড়ি পাঠায়। তামিম সরকার যাওয়ার আগে শুভাকে অনেক সাহস দিয়ে যায়, একদম নিজের বাবার মতো। তানভীর তার বাবাকে নিয়ে গাড়ি অবধি দিয়ে আসে, সাথে তার পঞ্চপাণ্ডবও ছিল। তানভীর সাকিবকে বলে ওঠে, সাকিব তোর টি শার্টটা খোল। প্রতি উত্তরে সাকিব কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকলো তানভীরের দিকে। শেষমেশ তানভীর সাকিবের ইজ্জতে হাত দিল। জলদি খোল সাকিব, আমার বউ বকে খালি গায়ে দেখলে। এদিকে তানভীরের তাড়াহুড়ো দেখে সাকিব তাড়াতাড়ি খুলে দেয় টি শার্টটি, আর শুধু গেঞ্জিটা পরে থাকে। সাকিব তখন বলে ওঠে, ভাই আপনিও বউকে ভয় পান? তখন তানভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপরে তাকায় আর বলে ওঠে, আমার ঘরে আমি মেম্বার আর আমার বউ চেয়ারম্যান। কথাটা বলেই তানভীর চুপচাপ হয়ে যায়, তারপরে উঠে চলে যায়। আর বাকিরা তানভীরের কথা শুনে চুপসে যায়। সাকিব তখন বলে ওঠে, আল্লাহ বাঁচাইলে এ জন্মে আমি আর বিয়া করুম না। মাহির তখন বলে ওঠে, কি সুন্দর মাইয়া রে সাকিব। মাহিরের কথা বলতে দেরি সাকিব তখন বলে ওঠে, কই কই দেখি। বাকি 4 জন সাকিবের গায়ে থুতু ফেলে দেয়। আর মাহির বলে ওঠে, হালাই না কি বিয়া করতো না, মাইয়া দেখলেই পাগলা কুত্তা হয়ে যায়। এদিকে শুভা তার ভাইয়ের পাশে চুপচাপ বসে থাকে। আয়েশা বেগম লেডি ডাক্তারের কাছে যায়। শুভা একা চুপচাপ তার ভাইয়ের কাছে বসে থাকে। এখন সে অনেকটাই স্টেবল, কিন্তু মুভমেন্ট নেই। শুভা তার ভাইয়ের ক্যানেলা যুক্ত হাতে হাত রাখে আর বলতে থাকে ভাইয়ের উদ্দেশ্যে, আপন বলতে তুই ছাড়া আর কেউ যে নেই ভাই, তুইও কি আমাকে ছেড়ে চলে যাবি? কথাটা বলে নিঃশব্দে চোখের জল ফেলতে থাকে। তখনই শুভা অনুভব করে তার মাথায় কেউ আদুরে হাত রেখেছে। সে টলমলো পানি নিয়ে তাকায় সেদিকে। তাকিয়ে দেখে শুভা যে তানভীর দাঁড়িয়ে রয়েছে। তানভীর তখন বলে ওঠে, সিংহের বউ যদি বিলাইয়ের মতো হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে শুভা। শুভা কিছু না বলে শুধু তানভীরের দিকে তাকিয়ে থাকে। তানভীর শুভার হাত ধরে তাকে নিয়ে হাঁটতে থাকে। গন্তব্য কোথায় জানা নেই, কিন্তু আজকে তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ প্রান্তে নিয়ে গেলেও শুভা কিছু বলবে না। লিফটে উঠে একদম 14 তলায় বাটনে ক্লিক করে তানভীর, মানে একদম শেষের রুমটায়। শুভাও কিছু না বলে চুপচাপ যেতে থাকে তানভীরের সাথে। পুরোটা সময় তানভীর ও শুভা কোনো কথাই বলে না এবং হাতও ছাড়ে না। ছাদের দরজায় দাঁড়িয়ে শুভার চোখে হাত দেয় তানভীর। তারপর তানভীর শুভার পিছনে দাঁড়িয়ে পড়ে আর ধীরে ধীরে তাকে নিয়ে ছাদের মধ্যে সোজা হয়ে দাঁড়ায়। কান থেকে চুলটা সরিয়ে নিজের মুখ শুভার কান বরাবর নিয়ে যায় তানভীর। তারপর শুভাকে বলে ওঠে, তাকাও। কথাটা বলেই তানভীর শুভার চোখ ছেড়ে দিয়ে হাতটা দিয়ে আকাশের দিকে ইশারা করে। শুভার মন জুড়িয়ে যায় সামনে তাকাতেই। মনে হচ্ছে চাঁদরি তাদের খুবই নিকটে, হাত দিলেই ধরা যাবে তাকে। শুভা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। শুভার পছন্দের তালিকায় চাঁদ প্রথমে রয়েছে, কিন্তু সরাসরি কখনো এতটা স্পষ্টভাবে চাঁদ দেখা হয়নি তার। তানভীর চাঁদকে উদ্দেশ্য করে নানা রকম কথা বলতে থাকে আর শুভার মনে শিহরণ জেগে ওঠে। তানভীর যে একজন খাঁটি প্রেমিক তাতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই শুভার। আঁধার কালো রাত, ঠান্ডা বাতাস আর তার উপরে চাঁদ, পুরোটা যেন কোনো রোমান্টিক দৃশ্যের শুটিং এর অংশ। শুভার কাছে আজ তানভীরকে নিজের খুব আপন বলে মনে হচ্ছে। শুভা তানভীরের দিকে ফেরে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তানভীর ও শুভার দিকে তাকিয়ে থাকে। এই নিস্তব্ধ পরিবেশে তাদের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কোনোই আওয়াজ পাওয়া যাচ্ছে না। শুভা তখন বলে ওঠে, তানভীর। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, জি পড়ি। শুভা বলে ওঠে, আপনাকে একটু জড়িয়ে ধরি। তানভীর তখন বলে ওঠে, জি। শুভা বলে ওঠে, থ্যাংক ইউ। কথাটা বলেই শুভা জড়িয়ে ধরে তানভীরকে। এদিকে তানভীর শুভার হঠাৎ আক্রমণে বোকা বনে যায়। শুভা তানভীরের স্টাইলে তাকে পারমিশন নিয়ে জড়িয়ে ধরে, অথচ তানভীর কখন পারমিশন দিল সেটাই বুঝে উঠতে পারল না।
সুভা খুব শক্ত করে তানভীরকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে যে তানভীর রীতিমতো বোকা বনে যায়। তারপরই তাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে, পারমিশন নিয়ে। তানভীরের শরীরে অনুভূতিগুলো আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তানভীর মোহনীয় কণ্ঠে বলে ওঠে, তুমি কি নেশা করেছো বউ? সুভা তখন বলে ওঠে, তানভীরের নেশাই ধরেছে আমাকে। সুভার এমন আবেগ ভর্তি কথায় তানভীর আর নিজের মধ্যে থাকে না। তানভীরও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তানভীরের হাত সুভার শরীরে বিচরণ হওয়া শুরু করতে করতেও থেমে যায়, আর বলে ওঠে, তানভীর যা করছো ভেবে করছো তো পড়ি। সুভা তখন বলে ওঠে, ভালোবাসা ভেবে চিনতে হয় না তানভীর। তানভীর আবার বলে ওঠে, বুঝো কিন্তু আমি কিন্তু সিরিয়াস হলে আর সারা জীবন মুক্তি পাবা না। এদিকে সুভা আর কোনো কথা না বলে সুভা তানভীরকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভিতরে ঢুকে পড়ে আর তানভীরের বুক বরাবর কিস করে। তানভীর চোখ বন্ধ করে বলে ওঠে, আর এক সেকেন্ডও সময় পাবা না তুমি। কথাটা বলেই তানভীর সুভাকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। সুভাও নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তানভীরের কোমর, আর তানভীর বলে ওঠে, প্রতি রাতে কাঁদার জন্য রেডি হয়ে যাও পরি। তানভীরের এখনো বিশ্বাস হচ্ছে না সুভা নিজে থেকে তার কাছে এসেছে, যাকে পাওয়ার জন্য তানভীর এত কিছু করলো সে নিজে থেকে ধরা দিচ্ছে কোনো জোরাজুরি ছাড়াই। তানভীর যেন সুভার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুভার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তানভীর। সুভা কোনো কথা না বলে তানভীরের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়, খুব শক্ত করে তানভীরের গলা জড়িয়ে ধরে। সুভাকে এতটা উন্মাদ হতে দেখে তানভীরও মুডে চলে আসে, সেও সুভার সাথে উষ্ঠ ধরে লড়াইয়ে নেমে পড়ে। সুভার ওজন কম হয় তাকে কোলে নিয়ে থাকতেও কোনো সমস্যা হয়নি তানভীরের, বরং আরো ভালোই হয়েছে। তানভীর পুরোপুরি মত্ত থাকে সুভার মাঝে। সুভার হাত তখন তানভীরের শরীরে বিচরণ করতে থাকে, একজন আরেকজনের সাথে এতটাই মিশেছিল যে অন্ধকারে এখানে দুজন দাঁড়িয়ে আছে, যেন একটাই মানুষ দেখে মনে হবে। হঠাৎ কয়েকটা পায়ের শব্দ আসতেই দুজনে ধ্যান ফিরে। হসপিটালের ছাদে যে তারা অঘটন ঘটাতে যাচ্ছিল সেদিকে যেন তাদের কোনো ধ্যানই নেই। তানভীর সুভাকে কোল থেকে নামিয়ে দিয়ে তার ডেট ঠিক করতে থাকে। এদিকে সুভাও তানভীরের টি শার্ট ঠিক করে দেয়। সুভা তখন বলে ওঠে, বাকিটা বাড়ি যে। সুভা রীতিমতো তানভীরকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। এদিকে তানভীর বলে ওঠে, আমার মন তো ফেরত দিয়ে যা ঝিমড়ি। এদিকে তানভীরের কথা শুনে সুভা লজ্জা পেয়ে যায়, আর তানভীর হাসতে থাকে সুভার লজ্জা পাওয়া দেখে। সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না সেটা সুভাকে দেখলেই বোঝা যায়। সুভা যেতেই তানভীরের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। পথে সুভার সাথে তাদের দেখা হলে সবাই মাথাটা নিচু করে ফেলে। সুভাও শরমে কোনো কথাই বলে না, চুপচাপ কোনো রকমের লিফটে উঠে পড়ে। তারা পঞ্চপাণ্ডব তানভীরের কাছে আসে। তখন মাহির বলে ওঠে, ভাই আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন এখানে? প্রতি উত্তরে তানভীর দরজার দিকে তাকিয়ে খুব নেশাক্ত গলায় বলে ওঠে, এক্সারসাইজ। কথাটা বলেই মাহিরের পকেট থেকে একটা কালো রঙের চশমা বের করে পরে ফেলে, আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে সেখান থেকে। সাকিব তখন বলে ওঠে, এত রাতে ভাই ভাবি ছাদে কিসের ব্যায়াম করতেছিল? প্রতি উত্তরে মাহির বলে ওঠে, পীড়িতের ব্যায়াম সাকিব, পীড়িতের। কথাটা বলতেই এবার পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়ে যায়। সাকিব তখন বলে ওঠে, সরম সরম এসব বলতে হয় না। তখন মাহির বলে ওঠে, না শুধু করতে হয়। কথাটা বলেই সবাই হাসতে থাকে। এদিকে শুভা একাই লিফটে উঠে পড়ে। তার ভাইয়ের কেবিন নম্বর ছিল 3 নম্বর ফ্লোরে, আর সে এখন ছিল 14 নম্বর ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে বেশ ভয়ই লাগছিল তার, কিন্তু হঠাৎ 12 তলার ফ্লোরে আসতেই লিফটটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তা দেখে শুভার কলিজার পানি যেন শুকিয়ে যায়। কিন্তু হঠাৎ ডোর ওপেন হতেই শুভা দেখে তানভীর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তারপর তানভীরও ভিতরে ঢুকে পড়ে। তানভীর ঢুকতেই একদম ফার্স্ট ফ্লোরে বাটন ক্লিক করে। তখন শুভা বলে ওঠে তানভীরকে, এত তাড়াতাড়ি আপনি কিভাবে এলেন? তানভীরও কোনো কথা না বলে শুভার কোমর জাপটে ধরে আর বলে ওঠে, তোমার ভালোবাসার পাওয়ার বেবি। শুভা তখন বলে ওঠে, বেবি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, আমার বেবি, একমাত্র বেবি, আসো পাপ্পা দেই। শুভা তখন বলে ওঠে, তানভীর এটা হসপিটাল। তানভীর তখন বলে ওঠে, ইস রোমান্সে একদম ডিস্টার্ব করো না তো, না হলে মেরে নিজের হাতে কবর দিব, বলে দিলাম। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, থ্রেট দিচ্ছেন আমাকে? তানভীর তখন বলে ওঠে, ধরো তাই। শুভা প্রতি উত্তরে বলে ওঠে, যা, একদম ভয় পেলাম না। তানভীর হেসে শুভা ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। শুভাও কম কিসের, সেও তানভীরের সাথে মেতে ওঠে। হঠাৎ 3 নম্বর ফ্লোরে আসতেই লিফটটা বন্ধ হয়ে যায়। তানভীরও শুভাকে ছেড়ে দেয়। শুভা মনে মনে আফসোস করে, কারণ তানভীরের আসার আগে যে 3 নম্বর ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা ক্যান্সেল করতেই মনে ছিল না তার।
তানভীর কোনো কথা না বলে শুভাকে কোলে তুলে নেয়। তারপর তাকে নিয়ে যায় ভাইয়ের কেবিনে। সেখানে তানভীরের মাও উপস্থিত ছিল। শুভাকে তানভীরে কোলে দেখে তাইসা বেগম বলে ওঠে, কি হয়েছে বাপ, শুভা তোর কোলে কেন? আজকে ও হার্ট অ্যাটাক করেছে নাকি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, না আম্মা, পড়ে যেয়ে ব্যথা পাইছে পায়ে, চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। আইসা বেগম বলে ওঠে, কিন্তু ওর ভাইয়ের কাছে। আর কোনো কথা বলতে পারে না। তানভীর বলে ওঠে, নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই আছে আম্মা, কাল সকালে দুজনে আইসেন। আইসা বেগমও আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় 1:30, এখনো অনেক রাত বাকি। শুভার ভাইয়ের অবস্থা অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়াই উত্তম মনে করলো। তানভীর বডিগার্ড সহ আইসা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে। আর শুভাকে নিয়ে খোলা জিপের কাছে যায়। এদিকে তানভীর জিপের কাছে গিয়ে দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা, শুধুমাত্র একটা সিটি ফাঁকা সামনে, তাও শুধু তানভীরের জন্য। সাকিব তখন বলে ওঠে, ভাই, ভাবি সাহেবের লাইগা একটা গাড়ি আনাবো, এখানে 5টা সিট তো, তাও আমাগো 5 জনের। তানভীর তখন বলে ওঠে, ওর ব্যক্তিগত সিটও আছে। কথাটা বলেই তানভীর শুভাকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তানভীর শুভাকে নিয়ে বসতেই বাকিটা সিটি বাজাতেই থাকে। ভীষণ লজ্জা পায় শুভা। তানভীরও খুব এনজয় করে এই বিষয়টি। আজ একটা বউ নাই দেখা কাউরে কোলে নিবার পারি না। তখন সাকিব বলে ওঠে, চুপ কর, আজ অব্দি একটা মাইয়াই পটাতে পারি নাই, সে আবার বউ খুঁজে, কত রং যে দেখাবি। সাকিব আর মানিকের কাণ্ড দেখে শুভাও হেসে ফেলে। তানভীর তখন বলে ওঠে, ওরা একটু আওলা বুঝছো বউ, কিন্তু দিল অনেক ভালো। সাকিব তখন বলল, বুঝলাম না ভাই, তারিফ করলো নাকি অপমান করলো আমাদের? এদিকে সাকিবের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। তাদের সাথে শুভাও তাল মিলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মাহির গাড়ি থেকে নেমে চেক করতেই বুঝতে পারে পেট্রোল নেই। তখন মাহির বলে ওঠে, ভাই, গাড়িতে তো তেল শেষ। সাকিব তখন বলে ওঠে, অশিক্ষিত, ওইটারে পেট্রোল কয়। মাহির তখন বলে ওঠে, ওই হলো আর কি। এদিকে সাকিব আর মাহির যে ভুলেই গিয়েছিল যে তানভীরের কোলে শুভাও বসে রয়েছে। পরক্ষণে তারা নিজেদের জিভ কাটে উল্টাপাল্টা কথা বলার জন্য। সাকিব বলে ওঠে, ভাবি সাহেব, কিছু মনে কইরেন না, আমরা নাদার মানুষ। শুভাও প্রতি উত্তরে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সকলে গাড়ি থেকে নেমে পড়ে, শুভা ও তানভীরও। তারা ফোন নিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করতে থাকে। আর অন্যদিকে তানভীর শুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে চারপাশটা বেশ সুন্দরই লাগছে। আশিনগর যে একটা উন্নত শহর, সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায়। রাতের ঠান্ডা আশিনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আশিনগরে কোনো মিলই নেই। গাড়িটা এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে মাঠ, বাঁশ, ঝাড়, এছাড়া গাছপালায় ভরপুর। পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে। আর এদিকে তানভীর ও শুভা দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে। শুভা তখন প্রকৃতিটা দেখে বলে ওঠে, খুব সুন্দর জায়গাটা। তানভীর তখন বলে ওঠে, কিন্তু আমি তো এখানে বাঁশ ঝাড় ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না শুভা। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, কেন, আপনি কি অন্য কিছু খুঁজছিলেন? তানভীর তখন বলে ওঠে, আয় বাঁশ ঝাড়ে যাই। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, কি কি বলতেছ তানভীর? তানভীর হঠাৎ করে শুভার হাত ধরে টান দিয়ে বাঁশ ঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে শুভা ও তানভীরের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে। তানভীর তখন বলে ওঠে, এমন করিস না বইন, আমার যে আর তর সইছে না। প্রতি উত্তরে শুভা অবাক হয়ে বলে ওঠে, তাই বলে বাঁশ ছাড়ে? তানভীর তখন বলে ওঠে, আরে বেডি, চুপচাপ আয় তো। শুভা তখন বলে ওঠে, আরে আপনি আমার হাত ছাড়েন ভাই। তানভীর বলে ওঠে, স্বামী ডাকলে যাইতে হয়। শুভা প্রতি উত্তরে বলে ওঠে, তাই বলে বাঁশ ছাড়ে? তানভীর তখন বলে ওঠে, আরে আয় তো বেটি, কেউ দেখবে না। তানভীর শুভার হাত ধরে টেনেই নিয়ে যায়। এদিকে তানভীরের শক্তির কাছে শুভার শক্তি কিছুই না। তাই তানভীর রীতিমতো শুভাকে টেনে নিয়ে যেতে থাকে। সাকিব দূর থেকে তা দেখে বলে ওঠে, আয় হাই, দেখছস নি কারবার, ভাই ভাবিরে মাইয়া বাস ঝাড়ে পুইতে যাইতেছে। কথাগুলো সাকিব খুব জোরে জোরেই বলতে থাকে। মানিক তখন বলে ওঠে, যেমনই হোক ভাবিরে বাঁচাইতে হইব, লাগা দৌড় ভাইরা। কথাটা বলেই পঞ্চপাণ্ডবী চোখ বন্ধ করে ঘোড়া স্পিডে দৌড়াতে লাগায়। আর 3 মিনিটের মাথায় শুভা তানভীরের কাছে এসে গোল হয়ে দাঁড়ায়। মানিক তখন বলে ওঠে, ভাই, আমরা থাকিতে আপনি ভাবিরে মাইরা বাস ঝাড়ে চাপা দিতে পারবেন না। তখন সাকিব সঙ্গ দিয়ে বলে ওঠে, হ ভাই, লাগলে আপনার পায়ের তলায় বোম ফাটামু। এদিকে এদের কথা শুনে তানভীর আর শুভা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তানভীর তো অবাক হয়ে বলে ওঠে, আমি আমার বউরে বাঁশ ঝাড়ে পুইতে যাইছিলাম? মানিক তখন প্রতিবাদ করে বলে ওঠে, হ ভাই, আমরা নিজে চোখে দেখেছি। তানভীর তখন বলে ওঠে, কে বলেছে এইটা? মানিক তখন বলে ওঠে,
কেন? সাকিব তো বলেছে। এবার তানভীর সুভার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজতে থাকে। তারপর একটা চিকন লাঠি পায়ের তলায় পেয়ে যায়। সেটা তুলতেই সাকিব তখন বলে ওঠে, ভাই খেপেছে রে, পালারে ভাইরা। এবার পাঁচজনই দৌড় লাগায়। তানভীরও লাঠি নিয়ে তাতে তাড়া করতে থাকে। সুভা প্রথমবার তানভীর আর তার লোকেদের এসব পাগলামি দেখছিল। হাসতে হাসতে তো সুভার পেটে খিল ধরার দশা। সুভা ও তানভীরের পিছু নেয় তাকে আটকানোর জন্য, কিন্তু তারা পাঁচজনই তাদের মতো পাগলামি করতে ব্যস্ত। পাঁচজনের মধ্যে সাকিব আর মানিক সোজা পুকুরেই ঝাঁপ দেয়, আর মানিক আর রফিক মফিজ গাছে উঠে পড়ে। তানভীর সোজা পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে। সুভাও পেছনে চলে আসে। সাকিব তখন জল দিকে মুখটা তুলে বলে ওঠে, ভাই পানি অনেক ঠান্ডা। মানিক বলে ওঠে, ও ভাবি আমাগো বাঁচান। তানভীর তখন বলে ওঠে, আজকে তোকে ছাল তুলেই ছাড়বো আমি, একবার উঠে আয়। সুভা তখন তানভীরের হাত ধরে বেচারির মতো মুখ করে ফেলে। সুভার হাত ধরতে তানভীর বুঝে যায় সে কি বলতে চাচ্ছে। পানিতে থাকা সাকিব আর মানিক খুবই খুশি হয় তা দেখে। সাকিব মুখে হাসি নিয়ে বলে ওঠে, ভাবি সাব এবার আমাগো বাঁচাবো রে। মাহির তখন বলে ওঠে, হো। কথাটা বলেই সাকিব আর মানিক খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সুভা আর তানভীরের দিকে। সুভা তখন দুঃখী দুঃখী মুখ করে বলে ওঠে, ছেড়ে দেন না তানভীর। তানভীর তখন বলে ওঠে, বেডি মানুষ নিজের ছলাকলা দিয়ে ভাগ্যেও বশ করে, সে জায়গায় আমি তো নিষ্পাপ মানুষ। কথাটা শুনেই সবাই মিটিমিটি করে হাসতে থাকে। তানভীর ইশারা করে সবাইকে সামনে আসতে বলে। সবাই সুন্দর মতো তানভীরের সামনে এসে দাঁড়ায়। তারপর একসাথে কান ধরে সরি বলে যে ভাই সরি। তানভীর আর কিছুই বলে না, সুভার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে। ততক্ষণে গাড়িগুলো একে একে করে হাজির হয়। তানভীর সুভার হাত ধরে যেতে যেতে বলে ওঠে, কিছু বলবা পড়ি? এভাবে মুচকি মুচকি হাসতাছ যে। সুভা তখন বলে ওঠে, আমি আর আপনি সারা জীবন এভাবে হাতে হাত ধরে হাঁটলে ভালোই হতো, তাই না বলেন? তানভীর প্রতিউত্তরে চারপাশে দেখে তাকায়। তারপর বলে ওঠে, হ্যাঁ সামনে বেশ ধান খেতও আছে, সমস্যা নেই। তানভীরের কথা শুনে সুভা তানভীরের হাতে চিমটি কাটে খুব জোরে। তখন তানভীর লাফিয়ে বলে ওঠে, কি সমস্যা বেডি? সুভা তখন বলে ওঠে, মাথায় কি সারাদিন ওইগুলাই চলে? তানভীর তখন প্রতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ 19-20। তানভীর আরো শক্ত করে সুভার কান ধরে হাঁটা শুরু করে। মাহির বলে ওঠে, আমরা কিছু শুনি নাই, কইলাম কিন্তু ভাই। মাহিরের কথা শুনে সুভা বেশ লজ্জায় পড়ে যায়। তারা যে পিছনে পিছনে বডিগার্ডের মতো আসছিল সেদিকে খেয়ালই ছিল না তানভীর সুভার। তানভীর তখন দাঁতে দাঁত লাগিয়ে বলে ওঠে, এই মাহির। প্রতি উত্তরে মাহির বলে ওঠে, জি ভাই। তানভীর তখন বলে ওঠে, আচ্ছা এই রাতের বেলা যদি তোকে ড্রেনের পানিতে চুবালে কেমন হয় বলতো? মাহির তখন ভয় পেয়ে প্রতি উত্তরে বলে ওঠে, ভাই আমি এমনি কালা, কানে কম শুনি। মাহিরের কথা শুনে সুভা আর তানভীর খুব জোরে জোরে হেসে ওঠে। তানভীর সুভাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে, আর বাকিরাও অন্য গাড়িতে বসে পড়ে। তানভীর একদম সুভার গা ঘেঁষে বসে। বিন্দুমাত্র জায়গার দূরত্ব নেই তাদের মাঝে। গাড়ির পিছনে লাইট অফ করে দিতে বলে তানভীর। তানভীর বলে ওঠে, আমার মুডে 12টা বাজে এই লাইট দেখলে। আর সুভার উদ্দেশ্যে বলে ওঠে, জামাইয়ের কোলে বসার বয়সে সিটে বসে আছিস, লজ্জা থাকা দরকার সুভা। সুভা এবার রাগান্বিত দৃষ্টিতে তাকায় তানভীরের দিকে। সুভা বলে ওঠে, শূন্য পরিমাণের দূরত্ব নেই আমাদের মাঝে তানভীর। তানভীর তখন বলে ওঠে, তো কিন্তু তুই তো সিটেই বসা। সুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, এই লোককে নিয়ে পারা যায় না একদম, এত অধৈর্য এই লোকটা। কথাটা বলতে বলতেই তানভীরের কোলে উঠে বসে। তানভীরও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভার কোমর। এবার চুমা দে, 130টা। সুভা তখন বলে ওঠে, কি 130টা? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, কেন কম হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরো সমস্যা নেই বেশি দিলে, আমার মন বিশাল বড়। সুভা প্রতি উত্তরে বলে ওঠে, ইউ আর মাই পুডিং। তানভীর তখন বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, আমি তোমার পুডিং হতে যাব কেন? তানভীরের কথা শুনে সুভা খুব শব্দ করে হেসে ওঠে, আর হাসি থামিয়ে বলে ওঠে, এটার মানে আপনি ভালো, অনেক সুইট। তানভীর তখন বলে ওঠে, কি লাভ, এখনো তো ভার্জিন, তুই আমার সর্বনাশ করতে পারলি না। সুভা আর কিছু না বলে তাকিয়ে থাকে তানভীরের দিকে। তারপর তানভীরের কান বরাবর নিজের মুখটা নিয়ে বলে ওঠে, কন্ট্রোল বেবি কন্ট্রোল, বাড়ি চলেন আগে। তানভীরও তখন সুভার মাথায় পেছনে হাত দিয়ে সুভাকে টেনে হঠাৎ সুভার ঠোঁটে চুমু দেয়, আর বলে ওঠে, আই কান কন্ট্রোল মাই সেলফ এনিমোর। আর এদিকে তানভীর নিজের কন্ট্রোল হারাতে বসেছে। ঠিক সেই সময় গাড়ি থেমে যায়, আর তাদের মুহূর্তে ব্যাঘাত ঘটে। এবার তানভীর বিরক্তিতে বলে ওঠে, আজকে সবাই এত বেইমানি করতেছে কেন আমার সাথে? যখনই একটু মুডে আছি কিছু না কিছু বাধা আছে,
আজকে যেন পুরো দুনিয়ায় তার আর শুভার বিরুদ্ধে। শুভা বলে ওঠে, আমরা চলে এসেছি বাড়ি। বলেই শুভা ডোর খুলে নিচে নেমে পড়ে। তানভীরের জন্য অপেক্ষাও করে। তানভীরও নেমে ডোর অফ করে শুভার হাত ধরে ভেতরে যেতে থাকে। বেল বাজার ৫-৬ মিনিট পর দরজা খোলে। অবশ্য ততক্ষণে তানভীরের আরো কয়েকবার বিরক্ত করা আসে। তানভীর শুভার হাত ধরে ভেতরে যেতে থাকে। ঠিক তখনই তানভীরের ডাক পড়ে পেছন থেকে সাকিব বলে ওঠে, ভাই। তানভীর খুব বিরক্ত নিয়ে তাকায় পেছনে। তার পঞ্চপাণ্ডব পেছনে দাঁড়িয়ে আছে। তাদের জন্য আর রোমান্স আর হয়ে ওঠে না তার। তানভীর শুভাকে বলে ওঠে, তুমি উপরে চলে যাও, তারপর ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। চলে যেতে গেলে তানভীর আবার ডেকে ওঠে, শোনো শুভা, তোমার কাবার্ডের নিচে দেখবে কয়েকটা ব্যাগ আছে, যেটাই ভালো লাগবে সেটাই পড়ো, কেমন? শুভা আর কোনো কথা না বলে চুপচাপ উপরে চলে যায়। শুভা বুঝতে পেরেছে তানভীরের কথার অর্থ। শুভা উপরে যেতেই তানভীর তার পঞ্চপাণ্ডবের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, কি সমস্যা? তখন সাকিব বলে ওঠে, ভাই। এদিকে শুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে আর কাবার্ডের সেকশনে চলে যায়। নিচে দেখে কয়েকটা ছোট নাইটি স্যুট রাখা। শুভা সেগুলো দেখেই চোখ বন্ধ করে লজ্জায় লাল হয়ে যায়। তানভীর যে এসবও ভেবে রেখেছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না। শুভা একটি কালো স্যুট পরে ফেলে আর খুব সুন্দর করে রেডি হয়, একদম নায়িকাদের মতো। তারপর শুভা সুন্দর মতো রেডি হয়ে রুমে এসে বিছানায় বসে তানভীরের জন্য অপেক্ষা করতে থাকে। শুভা এবার মোটামুটি বেশ বিরক্তই হয়। অন্যবেলা তানভীর সারাদিন তার পিছনে ঘুরঘুর করে, আর আজকে সে যখন চাইছে তানভীর তার কাছে আসুক, তানভীরের কোনো খবরই নেই। এভাবে 10 থেকে 15 মিনিট অপেক্ষার পর দরজায় পিং দেওয়ার শব্দ ভেসে আসে। তার মানে তানভীর এসে গিয়েছে। এদিকে শুভা খুব ভাব নিয়ে বসে থাকে, একদম নায়িকাদের মতো। তানভীর রুমে ঢুকেই শুকনো একটা ঢোক গিলে, আর শুভার মাথা থেকে পা পর্যন্ত দেখে তানভীর শুকনো ঢোক গিলে আর বিড়বিড় করে বলে ওঠে, সময় এসে গিয়েছে কালো রং নিষিদ্ধ করার। তানভীর রুমে ঢুকেই পিং দিয়ে দরজাটা লক করে দেয়, কিন্তু শুভা একটু ভ্রু কুচকে তাকায় তানভীরের দিকে, আর শুভা কুচকানো ভ্রু সোজা না করেই বলে ওঠে, কাঁধে কি ওটা? তানভীর তখন বলে ওঠে, অক্সিজেন সিলিন্ডার। শুভা প্রতি উত্তরে বলে ওঠে, সেটাও তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কেন এনেছেন অক্সিজেন সিলিন্ডার? তানভীর তখন অক্সিজেনের বড় সিলিন্ডারটি নিচে রেখে খুব খুশি হয়ে শুভার কাছে আসে আর বলতে থাকে শুভাকে, আর কেন, কালকে মাত্র 1.5 ঘন্টা চুম্মা দিয়েছিলাম বলে তুমি তো একদম বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে গিয়েছিলা, তাই আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে আসছি। তুমি বেহুশ হলেই এটা তোমার মুখে লাগাইয়া দিয়ে 19-20 করবো। এদিকে শুভা তানভীরের কথা শুনে শুভা চোখ বন্ধ করে ফেলে, নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। শুভা বলে ওঠে, আপনাকে এমবি বানাইছে কে? তানভীর তখন বলে ওঠে, কেন, আমার আব্বাজান। শুভার রাগ আর কন্ট্রোল হয় না। একটা সুন্দর মুহূর্তে কেউ অক্সিজেনের বোতল নিয়ে আসে, ইতিহাসে বোধ হয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোমান্স করার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে। শুভা বেশ রেগে বলে ওঠে তানভীরকে, আপনি বের হন এক্ষুনি রুম থেকে। তানভীর তখন বলে ওঠে, কেন বউ? শুভা প্রতি উত্তরে হাত জোর করে তানভীরকে বলে ওঠে, ভাই আপনি প্লিজ বের হন। তানভীর তখন রেগে বলে ওঠে, আরে আজব, করলামটা কি আমি? শুভা আর কোনো কথা না বলে তানভীরকে রুম থেকে বের করে দেয়। শুভা বেশ জোরেই বলে ওঠে, রোমান্সে অক্সিজেনকে কে আনে? পুরো মুড়ে 12টা বাজিয়ে দিয়েছেন। কথাটা বলেই শুভা খুব জোরে দরজাটা লাগিয়ে দেয় আর তানভীর বাইরে দাঁড়িয়ে থাকে। তানভীর তখন প্রচন্ড রেগে বলে ওঠে, সাকিবের বাচ্চা। তানভীর নিজের জুতো খুলে নিচে নামতে থাকে রেগে বোম হয়ে। আজকেও তার আর 19-20 করা হলো না এই পঞ্চপাণ্ডবের জন্য। এদিকে সাকিব বলে ওঠে, আজকে অবশেষে সেই রাত, যেই রাতে আমাগো ভাই হালাল হইব। এদিকে তানভীর এসে বলে ওঠে পেছন থেকে, আমি হালাল হব কিনা জানি না, কিন্তু তোর দিন শেষ। মাঠের মধ্যে যখন পঞ্চপাণ্ডব তানভীর আর শুভাকে নিয়ে ঘোষ গল্পে মেতেছিল, ঠিক তখনই তানভীর এক হাতে জুতো সহ হাজির হয়। তানভীরের চোখে মুখে রাগের ছায়া স্পষ্ট। তানভীরকে এত রাগতে দেখে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গিলে। তানভীর তেড়ে আসতেই যে যার মতো দৌড় লাগায়, আগে বাঁচতে হবে, তারপর বাকিটা পরে দেখা যাবে। তানভীর তখন জোরে জোরে বলে ওঠে, 5 অবধি গুনবো, এর মধ্যে বাইরে না আসলেই আজকে তোগো শেষ দিন। তানভীরে এরকম ভয়ঙ্কর হুঙ্কার শুনে 5 জনই নাদান বাচ্চাদের মতো মুখ করে সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর মানিক বলে ওঠে, ওহ, আস্তে ধর বেটা। মফিজ বলে ওঠে, আহ, দূরে সর ভাইয়া, আমার কাঁদতাছে। মানিক বলে ওঠে,
সবার পারুম না। টাকলা, আমার তলদেশ অবস্থা খারাপ। ওই পেটলু, তুই ধর। এদিকে সাকিব বলে ওঠে, আমি আর নাই রে। ও মাহির, পাছা সরা বেটা, পা দিলে আমি শেষ। মাহির তখন বলে ওঠে, সবই হয়েছে ওই সাকিবের জন্য, না হলে এত রাতে আমাকে উপর দিয়া ঝড় তুফান যাইতো। পঞ্চপাণ্ডব তানবীরের হাতে উত্তম মধ্যম খেয়ে ঘাসের সাথে পড়ে থাকে যে যার মতো। কারো চোখ কালো তো কারো মুখে নস্কা, অবস্থা শেষ। আবার বাকিদের পেছন সাইডে চলেছে লাঠি চার্জ। 5 জন গার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে, আর তানভীর তাদের মাঝে বসে সিগারেটে ফুঁ দিতে থাকে। দৃষ্টি তার বারান্দায়, যদি তার পরীর দেখা পায়, কিন্তু না, পরীর যে আর দেখা নেই। তানভীর বলে ওঠে, যাহার লাগি বনবে বাকি, সে তো বুঝলো না রে মন। তানভীরের কথা শুনে সাকিব পেছন দিকে বলে ওঠে, আর তা না বুঝাই লাইগা আমাগো তল দে শেষ। কথাটা শুনে তানভীর আবার রাগের দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। তানভীর তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে, চোখে কালো চশমা দিয়ে। আর সাকিব বলতে থাকে, পূর্ব পাড়ের মাঠে আমারে মাটি দিত আমার ভাইরা। সাকিবও শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে, যদি তানভীরের একটু দয়া হয় আর তাদের উপরে লাঠিচার্জ না করে। তানভীরও চুপচাপ বসে থাকে। কিন্তু এখন তানভীরের মনেও একটু ডাউট থাকে। শুভা তো একদিন আগেও তাকে ঘৃণা করত, ভয় পেত। হঠাৎ এমন কি হলো যে শুভা তাকে এত তাড়াতাড়ি মেনে নিল, নিজে থেকে ধরা দিতে চাইলো? পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তানভীরের কাছে। হয়তো অনেক সাধনার পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপরেই বিশ্বাসী থাকে না, যেমনটা হচ্ছিল তানভীরের সাথে। শুভার কাছে আসা তার জন্য যেমন আনন্দিত ছিল, তেমনি এত কাছে আসাও সন্দেহের কারণও ছিল। যদি তাকে ছেড়ে আবার চলে যায়, যদি ধোকা দেয়, তাও এবার তানভীর ঠিক করে তার পরীকে বিশ্বাস করবে, মন দিয়ে বিশ্বাস করবে। সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য তানভীরের ঘুম ভাঙে সকাল 9টায়। সে আর পঞ্চপাণ্ডব সারা রাত বাইরে কাটিয়েই দেয়। তানভীরের ঘুম ভাঙতেই সে উপরে উঠে আসে। এতক্ষণে হয়তো তার পরীরা কিছুটা হলেও কমেছে। তানভীর উপরে এসে দেখে শুভা নেই, বিছানা সুন্দর করে গোছানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা, হয়তো ভাইকে দেখতে গেছে। তানভীর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে। তানভীর নিচে নামতেই দেখে শুভা তার মায়ের সাথে কিচেনে কাজ করছে। আয়েশা বেগম খুদ গল্পে মেতে উঠেছে শুভার সাথে, আর তানভীরের ব্রেকফাস্ট বানাচ্ছে। তানভীর জিম করার জন্য বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায়। শুভা খুব মনোযোগ সহকারে সেগুলো দেখছে। এদিকে আয়েশা বেগম একটা চা নিয়ে গার্ডেনে চলে যায় তামিম সরকারকে দিতে। আর শুভার সাথে 5-6 জন কুক থাকে কিচেনে তাকে হেল্প করার জন্য। তানভীর আসতেই তাকে দেখে এক এক করে বাইরে বেরিয়ে দেয় কুকগুলো। তানভীর এসে শুভার পেছনে দাঁড়ায় আর তাকে পেছন থেকে জাপটে ধরে। অবশ্য তানভীর পেছনে দাঁড়াতেই শুভা বুঝে যায়, কারণ তানভীরের পারফিউমের ঘ্রাণ শুভা খুব ভালোভাবেই চিনে। ধরতে গেলে দেশে একমাত্র তানভীরই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে। প্রধানমন্ত্রী ছেলের জন্য এটা তেমন বড় কথা নয়। তানভীর ধরতেই শুভা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। তখন তানভীর বলে ওঠে, গুড মর্নিং মাই প্রিন্সেস। শুভা বলে ওঠে প্রতি উত্তরে, গুড মর্নিং হ্যান্ডসাম। তানভীর আবার বলে ওঠে, বলুন আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? হাত কেটে থালাতে দিয়ে দেই। শুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। তানভীরও শুভার কাঁধে মুখ গুজে দেয়। শুভা বলে ওঠে, যা বলবো তাই করবেন? তানভীর বলে ওঠে, আপনার থেকে দূরে থাকা ছাড়া আর সব কিছু। শুভা এবার বলে ওঠে, আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য? তানভীর প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, এটা চাওয়ার মতো কিছু হলো? আচ্ছা, নির্বাচনের পরেই পাঠাচ্ছি। শুভা বলে ওঠে, না, কাল পরশুর মধ্যে। তানভীর তখন বলে ওঠে, এত তাড়া কেন বেগম সাহেবা? শুভা বলে ওঠে, আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, আর আমিও একটু নিশ্চিন্তে থাকবো। প্লিজ তানভীর, ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। তানভীর হেসে বলে ওঠে, জো হুকুম রানী সাহেবা। তানভীর শুভার গালে কিস করে নিজের গাল ঘষতে থাকে। শুভাও কিছু বলে না। আস্তে আস্তে তানভীরের হাত উপরে উঠতেই শুভা হাতে বাড়ি দেয়। তানভীর হতাশ হয়ে বলে ওঠে, বেড়ি মানুষ এত শয়তান, রোমান্সের রও করতে দেয় না। শুভা মুখ বাঁকিয়ে বলে ওঠে, লাখ টাকার খাট কিনে লাভ কি, যদি যেথায় সেথায় হিরোদের মতো শুরু হয়ে যান। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, চলো চলো তাহলে রুমে চলো। শুভা তখন বলে ওঠে, তানভীর ধৈর্য ধরুন। তানভীর এবার শুভার হাতে লেগে থাকা পেস্ট নিয়ে শুভার হাতেও মুখে পুড়ে নেয়। হঠাৎ হাতের আঙুল তানভীর এভাবে মুখে পুড়ে নেবে শুভা কল্পনাও করেনি। তানভীর অধৈর্য হয়ে বলে ওঠে, আই ক্যান ওয়েট রাতপুরি। তোমাকে কাছে পাওয়ার জন্য 1 মিনিট 1 বছরের সমান রাতপুরি। শুভা বলে ওঠে, আমি তো কাছেই আছি আপনার।
তানভীর তখন সুভার গালে কিস দিয়ে চলে যেতে থাকে। তারপর আবার ফিরে এসে সুভাকে ঘুরিয়ে তার কোমর চাপড়ে ধরে আর বলে ওঠে, আমাকে ঠকাবা না তো পড়ি। সুভা তখন প্রতি উত্তরে বলে ওঠে, ঠকাবো না তানভীর। তানভীরও বলে ওঠে, তোমাকে একটা চুমু দিই। সুভা বলে ওঠে, জি। কথাটা বলেই সুভা গাল পেতে দেয় তানভীরের দিকে, কিন্তু তানভীর তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমু দেয়। এবার তানভীর ভালো মানুষের মতো চলে যায় সেখান থেকে, আর সুভাও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। ব্রেকফাস্ট শেষে তানভীর চলে যায় পার্টি অফিসে, আর এদিকে সুভা চলে যায় তার ভাইকে দেখতে। সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে সুভা। সুভা এসে তার ভাইয়ের সামনে বসে পড়ে, তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ চলে সুভার কান্না। তারপর চোখের পানি মুছে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে। সন্ধ্যা 5টার দিকে তানভীর হসপিটালে আসে সুভাকে নিতে, সাথে তার পঞ্চপাণ্ডবও আসে। তানভীর এসেই দেখে সুভা ছোট সোফাতে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। হয়তো সারাদিন ভাইয়ের সেবা করতে করতে অনেকটাই ক্লান্ত সে। তানভীর এসে সুভার গালে হাত দেয়, জ্বর এসেছে কিনা চেক করে। না, জ্বর আসেনি। তানভীর সুভার কপাল আর গলায় হাত দিতেই সুভার চোখ খুলে। অসম্ভব লাল ছিল তার চোখ। তানভীর নেশা করলেও হয়তো এতটা লাল চোখ হয় না যতটা সুভার হয়েছে। তানভীর তখন বলে ওঠে, কেঁদেছো কেন পড়ি? সুভা বলে ওঠে প্রতি উত্তরে, কাঁদিনি তো, ঘুমিয়েছিলাম। তানভীর সুভার বাহু ধরে তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয়, তারপর মাথায় হাত বুলাতে থাকে।